আমরা যাব। তো দেখেন প্রথমে সেকশন আর্টিকেল 27। আর্টিকেল 27, আর্টিকেল 27 দেখেন একটা কথা বলছে যে ইকুয়ালিটি বিফোর ল, যে আইনের দৃষ্টিতে বা আইনের দৃষ্টিতে সমতা। তো সেখানে বলছে যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারের সেকেন্ড আর্টিকেল, যে ফান্ডামেন্টাল রাইটস, যে সমস্ত রাইটস গুলো কনস্টিটিউশনালি গ্যারান্টেড, যে রাইট গুলো সাধারণ আইন দ্বারা কেড়ে নেওয়া যায় না, সেই রাইট গুলোর চ্যাপ্টারের অর্থাৎ সংবিধানের তৃতীয় ভাগের দ্বিতীয় অনুচ্ছেদে বলছে যে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল, যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান and are entitled to equal protection before entitled to equal protection of law, এবং তারা সকলেই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অর্থাৎ আইনের দৃষ্টিতে সমান, অর্থাৎ আইনকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন, বৈষম্য করা যাবে না, এবং এন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, এবং আইনের কাছ থেকে কোনো সুরক্ষা পেতে, আইনের দ্বারা কোনো অধিকার, কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। এটা বলছে দুটো কথা, যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। তো আইনের দৃষ্টিতে সমান কথার মানে কি? মানে আইন যখনই কাউকে কোনো পানিশমেন্ট ইনফ্লিক্ট করতে যাবে, কারো কোনো ডিউটি ইম্পোজ করতে যাবে, তখন কাউকে কম ডিউটি দেওয়া, কাউকে বেশি দেওয়া, এরকম ডিসক্রিমিনেট করতে পারবে না। এটা হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। আর আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে যখন তাদের কোনো একটা রাইট ইনফ্রিঞ্জ হয়, কোনো কিছু তাদের ভায়োলেট হয়, তখন তারা সবার মতো করে সেও এসে আইনের আশ্রয় গ্রহণ করে আইনের কাছ থেকে রেমেডি পাবে। এইখানেও কোনো একটা নির্দিষ্ট ক্লাস কিংবা ধরেন আপনার পলিটিক্যাল কোন একটা পার্টি, গ্রুপ, রিলিজিয়াস কোন একটা সেগমেন্ট, এগুলোর ভিত্তিতে সে আইনের প্রোটেকশন প্রাপ্তি থেকে বঞ্চিত হবে না বা ডিপ্রাইভড হবে না। তো এই হচ্ছে আর্টিকেলটার মূল বক্তব্য, যে রাষ্ট্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অল পারসনস আর ইকুয়াল বিফোর ল এন্ড আর এন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। এই আর্টিকেলগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে অল সিটিজেন্স আর ড্যাশ বিফোর ল এন্ড ড্যাশ টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, এরকম দুইটা দিয়ে দিয়ে এ নাম্বারে দিবে হচ্ছে আপনার ধরেন ইকুয়াল এন্ড এন্টাইটেল, বি নাম্বারে দিবে এন্টাইটেল এন্ড ইকুয়াল, সি নাম্বারে দিবে ইকুয়াল এন্ড ইকুয়াল, ডি নাম্বারে দিবে এন্টাইটেল এন্ড এন্টাইটেল। যে অল সিটিজেন্স আর এন্টাইটেল বিফোর ল এন্ড এন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখন আপনি যদি হুবহু মুখস্থ না করেন, তাহলে এই প্রশ্নগুলোর আনসার করতে পারবেন না, যদিও আপনি আর্টিকেলটা পুরোপুরি জানেন। ইনফ্যাক্ট ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করতে পারে, যাটা আর্টিকেল 27টা একটু বলেন তো সেখানে কি লেখা আছে। আপনি যদি সেখানে আমতা আমতা করেন, অস্পষ্ট ভাবে আর্টিকেলের জিসটা বলার চেষ্টা করেন, আর্টিকেলের সামারিটা বলার চেষ্টা করেন, মানে অ্যাকর্ডিং টু, ইফ ইটস টু মেজার ইওর নলেজ অর আন্ডারস্ট্যান্ডিং, আপনার আনসারটা ঠিক আছে, কিন্তু ওরা সেখানে আসলে দেখতে চাইছে যে আপনি কনস্টিটিউশনে কতটা মনোযোগ দিয়েছেন। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল যেগুলো যেগুলো আমাদের কনস্টিটিউশনের একেবারে মেইন বৈশিষ্ট্য, যেগুলো যেগুলো অর্নামেন্টাল আর্টিকেল, যেগুলো সেগুলো আপনি হুবহু মুখস্থ করেছেন কিনা, এই প্রয়াসটা দিয়েছেন কিনা, আপনার এই ন্যূনতম প্রচেষ্টা জুডিশিয়ারিতে উত্তীর্ণ হওয়া, ভাইভাতে পরীক্ষকদেরকে ইমপ্রেস করার জন্য ছিল কিনা, এটা যাচাইয়ের জন্য এই সমস্ত প্রশ্নগুলো করবে। সো এইরকম ছোট, সংক্ষিপ্ত, কিন্তু সংবিধানের নান্দনিক সৌন্দর্য প্রকাশ করে এরকম আর্টিকেল গুলো আমরা হুবহু মুখস্থ করে ফেলবো। তাহলে দেখেন বাংলা এবং ইংরেজি দুটোতেই। তাহলে ইংরেজিতে কি বলছে? all citizens are equal before law and are entitled to equal protection of law. বাংলা দেখেন বলছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, entitled to equal protection of law, equal before law and entitled to equal protection of law। তো এই আর্টিকেলটা আমরা তো জানি। প্রশ্ন হচ্ছে রিটেন এই আর্টিকেল থেকে খুবই ক্রিটিক্যাল কিছু প্রশ্ন করতে পারে। এই আর্টিকেলটাকে বিশ্লেষণ করা, কোন একটা পার্টিকুলার ফ্যাক্ট বা প্রবলেম দিয়ে বলবে যে এই কোন একটা লয়ের কথা বলবে যে এই লটা আর্টিকেল 27 এর কন্ট্রাডিক্টরি কিনা, আর্টিকেল 27 এর সাথে রিপাগনেন্ট কিনা, এটাকে আপনি জাস্টিফাই করেন কিনা, বা এটাকে আপনি ক্রিটিসাইজ করেন কিনা, করলে কেন ক্রিটিসাইজ করেন, তখন আপনার একটা ইলাবোরেট টেক্সট মেটেরিয়াল থাকবে, যেখান থেকে আপনি কিছু বিষয়কে রেফার করে আনসারটা করতে পারেন।
তো দেখেন এই যে আর্টিকেল 27-এ বললো যে সিটিজেনরা হচ্ছে আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, এটা মূলত একটা ইংলিশ প্রিন্সিপাল আর হচ্ছে একটা আমেরিকান কনসেপ্ট, দুটোকে আসলে কম্বাইন করে একটা আর্টিকেল ডিজাইন করা হয়েছে। ইংলিশ প্রিন্সিপালটা হচ্ছে আপনার ইকুয়ালিটি বিফোর ল। ইংল্যান্ডে তারা মূলত এই ফ্রেজটা ইউজ করে যে সিটিজেন্স অর দ্য পারসনস আর ইকুয়াল বিফোর ল। আর আমেরিকানরা বলে থাকে যে কেবল আইনের দৃষ্টিতে সমান হলেই হবে না, বরং আইন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করে নাগরিকদের জন্য সেখানেও সমতা থাকতে হবে, কোনো বৈষম্য থাকতে হবে না। ওইটাকে তারা বলে আসলে মূলত আপনার যে এই ইকুয়ালস, আপনার ইকুয়ালিটি, আমেরিকান কনসেপ্ট অফ ইকুয়াল প্রোটেকশন অফ ল, যে আপনার আইন সবাইকে সমান সুরক্ষা দিবে। কেবল আইনের দৃষ্টিতে সমান ওটা যথেষ্ট না, আইন সবাইকে সমান সুরক্ষা দিবে, যে অধিকার সুযোগ সুবিধার ক্ষেত্রে এবং কোনো ধরনের বেআইন, কোনো ধরনের কারো আইন লঙ্ঘন হলে, অধিকার লঙ্ঘন হলে তখন সে আইনের কাছ থেকে সমান প্রোটেকশন পাবে, সিকিউরিটি যাতে সিমিলারলি সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়। তো এই দুইটা আমেরিকান ইকুয়ালিটি কনসেপ্ট আর হচ্ছে ইংল্যান্ডের ইকুয়াল বিফোর ল, দুইটাকে আমরা মার্জ করে একটা আর্টিকেল ডিজাইন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটার মানে আমরা সাদামাটা ভাবে যেটা বুঝি যে মানুষের ধর্ম, বিশ্বাস, জন্ম, তার নবেলটি, কোন একটা নির্দিষ্ট গোষ্ঠী বা পরিবারে জন্মগ্রহণ করেছে, কোন একটা পলিটিক্যাল বিলিফ কিংবা আইডিওলজি, ইকোনমিক স্ট্যান্ডার্ড, অথবা ধরেন অর্থনৈতিক যে সমৃদ্ধি কিংবা অর্থনৈতিক কোন একটা অপ্রাপ্তি, এইগুলোর ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। এটা আমরা মোটামুটি বুঝে থাকি যে আপনার ল শ্যাল নট গিভ এনি স্পেশাল প্রিভিলেজ, আইন কাউকে এমন কোনো বিশেষ সুযোগ সুবিধা দিবে না বেসড অন বার্থ, ক্রিড, রিলিজিয়াস বিলিফ, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, নবেলটি, লোকালিটি, এই সমস্ত কিছুর ভিত্তিতে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমান সুযোগ সুবিধা দিতে গেলে এটা আদৌ পসিবল কিনা, এক। দুই হচ্ছে আইন আসলে আইনের পক্ষে এটা সবসময় আইডিয়াল কিনা, এক নাম্বার। প্রথমত আইডিয়াল কিনা, দ্বিতীয়ত আইডিয়াল হলে এটা পসিবল কিনা ইকুয়াল প্রোটেকশন বা ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা এনশিওর করা। তিন নাম্বার হচ্ছে যে এই ইকুয়ালিটি যদি পসিবল হয় বা ইকুয়াল প্রোটেকশন যদি সিমিলারলি সবাইকে দেওয়া যায়, সেই ক্ষেত্রে এটার কনসিকুয়েন্সটা আসলে কি দাঁড়ায়। এটা কি সবসময় ইকুয়ালিটিটাকে এনশিওর করে, নাকি এটা কোনো রিভার্স ইফেক্ট আছে, এটা কোনো নেতিবাচক প্রভাব কি আছে কিনা, এই জিনিসগুলো আসলে রিয়েল লাইফে বিভিন্ন মামলায় প্রশ্ন আকারে এসেছে। তো সেখান থেকে এই যে সাদা চোখে আইনের দৃষ্টিতে সমতা বলতে যা বোঝায় যে বৈষম্য না করা, কোন জনের কোনো গোষ্ঠী বা শ্রেণীর বিভক্তির ভিত্তিতে সুযোগ সুবিধার তারতম্য না করা, আইনের সুরক্ষার ক্ষেত্রে কাউকে একটু কম বেশি দেওয়া, এটা না করা এত সহজ আর থাকে না। এই আর্টিকেলটা দেখা যায় অনেক গভীরে প্রবেশ করতে হয় এবং কিছু কিছু আইন তখন আমাদেরকে করতে হয় যেগুলোর মধ্যে আসলে দেখা যায় যে আপনার মানুষের মধ্যে কিছুটা ডিফারেন্সকে অ্যাডমিট করতে হয়, মানুষের মধ্যে ভিন্নতার ভিত্তিতে সুযোগের মধ্যেও ভিন্নতা নিয়ে আসতে হয়, ভিন্নতার কারণে আইনের যে সুরক্ষা সেগুলোর মধ্যেও শ্রেণীভেদ করতে হয়। এইটা দেখা যায় অনেক আইন আমাদেরকে এইভাবে তৈরি করতে হয়। তখন সেই আইনগুলোকে আমরা কখন বৈধ বলবো, কখন অবৈধ বলবো, কখন আর্টিকেল 27-এর ভায়োলেশন বলবো, কতটুকু শ্রেণী বা ডিফারেন্স বা ক্লাসিফিকেশনকে আমরা জাস্টিফাই করব বা মেনে নিব, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আমাদের আলোচনা। দেখেন এই ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের বাংলা কি? শ্রেণীভেদকরণ, যে বিভক্তকরণ, চিহ্নিতকরণ, আলাদা আলাদা গোষ্ঠীভুক্ত করা, বিভিন্ন গোত্রে বিভক্ত করা। এই গোত্রে বিভক্ত করার প্রয়োজনীয়তাটা কি এবং সেটা সমতার ধারণার সাথে সাংঘর্ষিক কিনা, এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। যখন আমরা আসলে ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলি, তখন আমরা আসলে বুঝাইতে চাই যে ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট, যে আইন বিভিন্ন মানুষকে যেভাবে ট্রিট করে ওই ট্রিটমেন্ট গুলোর মধ্যে একটা কি থাকতে হবে, হারমোনি থাকতে হবে, ইকুয়ালিটি থাকতে হবে, যে সবাইকে সমান দৃষ্টিতে, সমান মর্যাদা, সমান সুযোগ সুবিধার ভিত্তিতে সবাইকে গণ্য করা হবে, সবাইকে বিবেচনা করা হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে অনেক আইনেই এরকম শ্রেণী গোষ্ঠী বিভিন্ন ভাবে চিহ্নিত করা হয়, কাউকে সুযোগ সুবিধা একটু কম দেওয়া হয়, কাউকে একটু বেশি দেওয়া হয়। রিসেন্টলি আমাদের দেশে যে মুভমেন্টটা হলো, আমরা দেখলাম যে সেখানে হচ্ছে কোটা, যারা এই দেশকে স্বাধীন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের বংশধরদের, পরবর্তী বংশধরদেরকে আলাদা মর্যাদায় চিহ্নিত করে তাদের জন্য সরকারি চাকরিতে একটা বিশেষ সুবিধা রাখা হয়েছিল।
ঠিক না? আবার ওইটা নিয়ে আমাদের আপত্তি ছিল, আমরা আন্দোলন করেছিলাম। যেটা নিয়ে আমাদের আপত্তি নাই সেটা এখনো বলবৎ আছে, যে মুক্তিযোদ্ধা আহত কিংবা নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারকে ভাতা প্রদান করা, আহত মুক্তিযোদ্ধাদেরকে ভাতা প্রদান করা, নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদেরকে ভাতা প্রদান করা। ওইখানেও দেখেন রাষ্ট্র একটা বেনিফিট দিচ্ছে অন দ্য বেসিস অফ এ ক্লাস, যে দ্য পিপল হু হ্যাভ পার্টিসিপেটেড ইন লিবারেশন ওয়ার, fought for the independence of the country, lost their life or sacrificed their limbs, তাদেরকে আমরা আলাদা একটা ক্যাটাগরিতে নিয়ে তাদেরকে কিছু ইকোনমিক বেনিফিট দিচ্ছি। দেখেন এটাকে আমরা কিন্তু খুব খুশি মনে মেনে না নিলেও এটাকে অনার করি, আমরা এটাকে আইনের খুব একটা ব্যত্যয় হিসেবে দেখি না। আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের ছেলে মেয়েদেরকে ওয়ার্ড কোটা বা পোষ্য কোটায় একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি এবং পড়াশোনার সুযোগ সুবিধার ক্ষেত্রে কি করা হয়, অতিরিক্ত রাইট কনফার করা হয়, একটা বেনিফিট দেওয়া হয়। এরকম সর্বক্ষেত্রে আছে। একটা প্রাইভেট কোম্পানি দেখা যায় যে তার কোম্পানির উদ্যোক্তা পরিচালক যারা, তাদের মধ্যে কি করে, তাদের ছেলে মেয়েদের আত্মীয় স্বজনদেরকে সেই চাকরিতে আপনার বেশি প্রবেশাধিকার দেয়। সো এইভাবে আইন এবং মানুষের প্র্যাকটিসের মধ্যে বিভিন্নভাবে আমরা কি করি, ক্লাসিফাই করি। এখন এই ক্লাসিফিকেশন গুলো কি অ্যাবসলিউটলি বাদ দেওয়া যাবে, নাকি ক্লাসিফিকেশন কিছু কিছু ক্ষেত্রে রাখার সুযোগ আছে বা প্রয়োজনীয়তা আছে? এইটাই হচ্ছে ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশন আলোচনা করে। দেখেন আমরা যখন বলছি যে আসলে মানুষের নাগরিকদের মধ্যে কমপ্লিট ইকুয়ালিটি দিতে হবে, এভরি সিটিজেন ইজ ইকুয়াল বিফোর ল এন্ড এন্টাইটেড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, তখন আমরা যে জিনিসটা ভুলে যাই সেটা হচ্ছে যে মানুষের মধ্যে আসলে কিছু ইনগ্রেইনড ডিফারেন্স থেকে যায়। পার্বত্য চট্টগ্রামের একটা ছেলে আর হচ্ছে ঢাকার গুলশান বনানীর একটা ছেলে, পঞ্চগড়ের একজন কৃষক আর হচ্ছে ঢাকার একজন ব্যবসায়ী, সিলেটের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান যার হচ্ছে পূর্বপুরুষ বংশ পরম্পরায় হচ্ছে 3 পুরুষ হচ্ছে ইংল্যান্ডে বসবাস করে, সেখানকার একটা শিশু আর হচ্ছে চট্টগ্রামের একজন জেলের ঘর থেকে আসা শিশু যখন সমান পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, মানে সমান পরীক্ষায় অংশগ্রহণ করছে, তারা, আপনি বলছেন যে 50 পেলে সবাই চাকরি পাবে, 50 পেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, 50 পেলে মেডিকেলে সে পড়তে পারবে, এটা আপাত দৃষ্টিতে একটা সমতা। ওই জেলের পরিবারের থেকে উঠে আসা একটা কিশোর যে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে, সে আর সিলেটের একজন ওই যে যার তৃতীয় প্রজন্মের মধ্যে পূর্বের 2 প্রজন্মই হয়তো বিদেশে প্রবাসী, সেখানকার ওই অংশগ্রহণকারীর জন্য সমতা আসলে তখন থাকছে না। তার মানে দেখা যায় যে মানুষের মধ্যে পেশাগত, অঞ্চলগত, কখনো কখনো হচ্ছে আপনার জাতিগত, কখনো কখনো ধর্মগত একটা প্রভাবের কারণে এমন একটা অসমতা ইতোমধ্যে সৃষ্ট হয়ে যায় যে আপনি এখন আইন কেবল সমান, আইনের দৃষ্টিতে সব সুযোগ সুবিধা সবাইকে সমান বললেই আসলে সমতা নিশ্চিত হয় না। একটা মিম আপনারা ফেসবুকে দেখেন না প্রায়, যে একটা 5 ফিট একটা বাউন্ডারি আছে, গ্যালারিতে বসে সবাই খেলা দেখছে, ওখানে একজন 3 ফিটের একটা শিশু আর হচ্ছে 5 ফিট 5 ইঞ্চের একজন মহিলা আর হচ্ছে 6 ফিটের একজন পুরুষ, তিনজন যখন খেলা দেখতে আসছে, আপনি বলছেন দা ওয়াল বিফোর হুইচ দে স্ট্যান্ড ইজ ইকুয়াল ইন হাইট ফর এভরিওয়ান, দ্যাটস ওয়াই তারা খেলা দেখার জন্য সমতার সুযোগ সুবিধা পাচ্ছে। আসলে কিন্তু এখানে সমতা পাচ্ছে, সমান সুযোগ, খেলা দেখার কি সুযোগ সবাই পাচ্ছে? না না ভাইয়া। বিকজ অফ দ্য ন্যাচারাল হাইট, যেটা একটা শিশু, একটা মহিলা, একটা পুরুষ, এই যে ডিফারেন্সটাকে যখন আপনি কমপ্লিটলি ইগনোর করে, ইরাডিকেট করে বলছেন যে সবার সামনে তো সমান উচ্চতার দেয়াল আছে, সো খেলা দেখার ক্ষেত্রে আমি সবাইকে সমান সুযোগ দিচ্ছি, এইভাবে ব্ল্যান্টান্টলি যখন আপনি ইকুয়ালিটির কথা বলেন, সেটা আসলে ইকুয়ালিটি হয় না, সেটা বরং আরেকটা বড় ইনইকুয়ালিটিকে ইনভাইট করে। এই কারণে আইন কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা, দায় দায়িত্ব, অধিকারের ক্ষেত্রে ক্লাসিফিকেশনকে অ্যাডমিট করে। এই জিনিসটাকেই বলা হচ্ছে যে ইন ডিলিং, দেখা যায় তার মানে ইকুয়ালিটি দিতে গেলে কখনো কখনো আবার ইনইকুয়ালিটি হয়ে যায়, যেমন এই যে সমান দেয়াল রাখলে সেটা আবার একটা অসমতা সৃষ্টি করে, এটা একটা প্যারাডক্স হয়, ঠিক আছে? এই যে এই প্যারাডক্সটা, অর্থাৎ প্যারাডক্স মানে কি, যে একটা বৈপরীত্যপূর্ণ পরিস্থিতি। যেমন আমি বলছি যে আপনার, আমি সব সময় মিথ্যে বলি, এই কথাটা একটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট, কারণ আপনি সব সময় মিথ্যে বলেন, এই বাক্যটা যদি সত্য হয় তাহলে আপনার এই বাক্যের অর্থটাই মিথ্যা, ঠিক আছে? আমি কখনো, আমি আমি কখনো মিথ্যে বলি না, ঠিক আছে, এটা যদি প্যারাডক্সিক্যাল, আমি সব সময় মিথ্যে বলি, এই কথাটা একটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট। এরকম আমাদের অনেক সিচুয়েশন আছে যেখানে আপনার
একটা লক্ষ্যের দিকে ধাবিত হলে বরং উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়, এই সিচুয়েশনটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল সিচুয়েশন। আপনি সমতা নিশ্চিত করতে গেলে বরং আরো বড় রকমের অসমতা, অসাম্য সৃষ্টি হতে পারে। এই প্যারাডক্সিক্যাল সিচুয়েশনটা যাতে তৈরি না হয়, এইটা থেকে বের হওয়ার জন্য আসলে এই ক্লাসিফিকেশনের ধারণাটা আসছে, যে না, কিছু কিছু ক্ষেত্রে ক্লাসিফাই করা যায়। একটা জাজমেন্টে কোর্ট বলছে যে ইন ডিলিং উইথ দিস প্যারাডক্স, যেভাবে আসলে সমতা নিশ্চিত করতে গেলে যে অসমতা সৃষ্টি হয়, এটাকে মোকাবেলা করার জন্য the law has neither abandoned the command of equality, আইন আসলে সমতার এই যে আহ, নির্দেশনা, যেটা কমান্ড অফ ইকুয়ালিটি, যে সমতা নিশ্চিত করার যে আমাদের দায়িত্ব কর্তব্য, দ্য ল হ্যাজ নট অ্যাবান্ডন, এই কর্তব্যটা আইন পুরোপুরিকে কি করে না, অগ্রাহ্য করে না, বাতিল করে দেয় না, অস্বীকার করে না। nor denied the governmental power to classify, এবং সরকার যে প্রয়োজনের ক্ষেত্রে শ্রেণীভেদ করতে পারবে, কিছুটা তারতম্য যে করতে পারবে, এইটাকেও কি করে না, একদম উড়িয়ে দেয় না। তার মানে সমতা নিশ্চিত করার জন্য আপনাকে একই সাথে সমতার যে সমতা নিশ্চিত করার যে দায়িত্ব কর্তব্য, এইটাকেও আপনি ফেলে দিতে পারবেন না। আবার কিছুটা তারতম্য হেরফের করা, রকম ভেদ করার যে প্রয়োজনীয়তা, এটাকে আপনি পুরোপুরি অস্বীকার করতে পারবেন না। এই কথাটাই একটা মামলায় বলা আছে, একটা বিখ্যাত লাইন, যে ইন ডিলিং উইথ দ্য প্যারাডক্স the law has neither abandoned the command of the equality nor denied the governmental power to classify, যে এই পরিস্থিতিটা, বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার সমতা নিশ্চিত করার জন্য যে দায় দায়িত্ব কর্তব্য, সেগুলোকেও আইন অস্বীকার করে না। আবার সরকার প্রয়োজনের ক্ষেত্রে যে কিছুটা পার্থক্য করা, তারতম্য করার যে জরুরি, সেটাকেও পুরোপুরি বাতিল বলে গণ্য করে। ঠিক আছে, demands of specialized legislation and generalized equality by the doctrine of reasonable classification, যা আইনের উদ্দেশ্য একটা মধ্যপন্থা চিহ্নিত করা, যেটা আসলে রিকনসাইল করে দুটো বিষয়ের মধ্যে একটা আপোষ মীমাংসা করে। আপোষ মীমাংসাটা কিসের কিসের মধ্যে, যে কন্ট্রাডিক্টরি ডিমান্ডস, পরস্পর বিরোধী বা সাংঘর্ষিক যে দুইটা চাহিদা আছে, একটা হচ্ছে স্পেশালাইজড লেজিসলেশন, যে কিছু কিছু আইন করতে হয় যেখানে হচ্ছে কিছু বিশেষ সুযোগ সুবিধা কাউকে দিতে হবে, এন্ড জেনারেলাইজড ইকুয়ালিটি, এবং সবাইকে সমান গণ্য করে আবার যে সুযোগ সুবিধা। এই যে পরস্পর বিপরীত যে চাহিদা, বৈপরীত্যপূর্ণ দাবি, যে পিছিয়ে আছে ওই শিশুর মতো, যে একটা দুর্বল অঞ্চল থেকে উঠে আসছে, যে সিস্টেমিক ডিসক্রিমিনেশনের কারণে সে ইকুয়ালি ফাইট করতে পারছে না, তার ক্ষেত্রে কিছু স্পেশালাইজড ল তৈরি করতে হবে, তাকে কিছু স্পেশালাইজড বেনিফিট দিতে হবে। আবার এই স্পেশালাইজড বেনিফিট দিতে গিয়ে যাতে একটা ডিসক্রিমিনেশন না হয়, অর্থাৎ অন্যদের যে জেনারেল ইকুয়ালিটি যেটা, ওইটা যাতে বিনষ্ট না হয়, এটাকেও নিশ্চিত করতে হবে। এই কন্ট্রাডিক্টরি ডিমান্ড গুলোর জন্য আমাদের একটা মিডল কোর্স, একটা মধ্যপন্থার দিকে যেতে হবে, যেটাই আসলে দাবি করে একটা রিজনেবল ক্লাসিফিকেশন, যে নাগরিকদের মধ্যে নির্বিশেষে কোনো বৈষম্য করা যাবে না, কিন্তু যৌক্তিক ভাবে কিছু বৈষম্য করা যাবে। এইটাই হচ্ছে রিজনেবল ক্লাসিফিকেশন, যে যৌক্তিক বৈষম্য, যৌক্তিক পার্থক্য, একটা গ্রহণযোগ্য তারতম্য। একেবারে খামখেয়ালিপূর্ণ ইচ্ছে মাফিক যে কোনো তারতম্য করে আইন করা যায় না। এই হচ্ছে আপনার মানে ক্লাসিফিকেশনের থিওরিটা। বলছে যে আর্টিকেল 27 ডাজ নট গ্যারান্টি অ্যাবসলিউট ইকুয়ালিটি, যে এই যে 37 নম্বর অনুচ্ছেদে যে বললো যে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং সবাই সমান আশ্রয় লাভের অধিকারী, এই কথার মধ্যে একবারে অ্যাবসলিউট ইকুয়ালিটি, চূড়ান্ত এবং শতভাগ সমতার নিশ্চয়তা এই আর্টিকেলে দেয়া হচ্ছে না। বরং বলা হচ্ছে যে ইকুয়ালিটি আপনার এমন একটা ইকুয়ালিটি, যে ইকুয়ালিটি দ্যাট রিকোয়ার্স এ ল টু ট্রিট অল পারসনস অ্যালাইক, যে একই পরিস্থিতিতে যারা আছে, পারসনস অ্যালাইক, যাদের যে সমস্ত ব্যক্তিদের মধ্যে মিল আছে, সমতা আছে, তাদেরকে সমানভাবে ট্রিট করা, সকল নাগরিকদেরকে, সব ব্যক্তিদেরকে সমানভাবে ট্রিট করা না, যারা সমান তাদেরকে সমানভাবে ট্রিট করা। সব নারীদের জন্য দেয়াল হবে 4 ফিট, পুরুষদের যারা 6 ফিট উচ্চতা তাদের জন্য দেয়াল হবে 4.5 5.5 ফিট, যারা শিশু, যাদের উচ্চতা এখনো 3 ফিটে পৌঁছায় নাই, তাদের জন্য সামনে ব্যারিকেডটা হবে 2 ফিট। অর্থাৎ যারা সমান তাদের মধ্যে সমতা নিশ্চিত করার কথা আর্টিকেল 27 বলছে। যারা অসমান, যাদের মধ্যে কিছু প্রকৃত পার্থক্য আছে, যাদের মধ্যে কিছু নিয়ন্ত্রণহীন বৈষম্য আছে, তাদেরকে সমান দৃষ্টিতে বিবেচনা করার কথাই এই আর্টিকেলটা বলে নেয়। এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি স্যার। জি স্যার। So the principle of equality does not mean
দ্য ইকুয়ালিটি অফ অপারেশন অফ লেজিসলেশন আপন অল সিটিজেন্স অফ দ্য স্টেট। যে এই যে সমতার নীতি বা সমতার যে বিধান, এটার মানে এইটা না যে দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আইন সমানভাবে কার্যকর হবে। এটার মানে হচ্ছে কারণ অল পার্সনস আর নট অ্যালাইক, সব ব্যক্তি একই রকম নয়, সব ব্যক্তিরা সমান না। And nothing can be greater inequality than to treat unequal as equal. চমৎকার কথা, দেখেন বলছে nothing can be greater inequality than to treat unequal as equal. যে যারা অসমান তাদেরকে সমভাবে ট্রিট করার মতো বড় অসাম্য বা অসমতা আসলে কিছু নাই। যারা অসমান তাদেরকে সমানভাবে যদি আপনি ট্রিট করেন, গণ্য করেন, ডিল করেন, তাহলে এটা আরে বড় অসমতা সৃষ্টি করে। এটাই বলছে যে নাথিং ক্যান বি এ গ্রেটার ইনইকুয়ালিটি, এর চেয়ে বড় অসমতা আর কিছু হতে পারে না, দেন টু ট্রিট আনইকুয়াল হু আর আপনার আনইকুয়াল অ্যাজ ইকুয়াল, যারা হচ্ছে অসমান তাদেরকে সমানভাবে গণ্য করার মতো অসমতার, এর চেয়ে বড় কোনো অসমতা নাই। বলছে দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি ডাজ নট রিকোয়ার ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন অফ লজ ফর অল পার্সন। যে এই যে সমতার নীতি, এটা আসলে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন অফ ল ফর অল পার্সন, বৈশ্বিক ভাবে সবাইকে এক কাতারে গণ্য করে সবাইকে সমানভাবে ট্রিট করা, এইটা প্রিন্সিপাল অফ ইকুয়ালিটির দাবি বা চাহিদা না। কারণ বলছে বাই নেচার, প্রকৃতিগত ভাবেই, বাই অ্যাটেইনমেন্ট, নিজেদের মানুষের যোগ্যতা বা সামর্থ্যের কারণে, অর সার্কামস্টান্সেস, পরিস্থিতির কারণে, অল পার্সনস আর নট ইন দ্য সেম পজিশন, সব ব্যক্তি আসলে একই অবস্থানে থাকেন না, একই প্ল্যাটফর্মে একই পটভূমিতে সবার অবস্থান থাকে না। প্রকৃতির কারণে, প্রাকৃতিক ন্যাচারাল যোগ্যতা বা সামর্থ্যের বিভিন্নতার কারণে, তারপর হচ্ছে পরিস্থিতির কারণে, হয়তো তার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, কিন্তু এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতির কারণে সে তার ওই যোগ্যতা বা সামর্থ্যের পূর্ণ পরিচয় বা সক্ষমতার সম্পূর্ণ বিকাশটা তার পক্ষে সম্ভব হয় না। এই কারণে যেহেতু পজিশন গুলো মানুষের মধ্যে ডিফারেন্ট হয়, সুতরাং ওই ডিফারেন্ট পজিশন গুলোকে কনসিডার করে একটা আইন যারা সেম পজিশনে আছে তাদের জন্য একরকম, আবার ভিন্ন পজিশনে যারা আছে তাদের জন্য আরেক রকম, এইটা করাটা হচ্ছে মিডল কোর্স, এইটাই হচ্ছে আপনার রিজনেবল। এই ক্লাসিফিকেশনটাকে আমাদেরকে কি করতে হবে, এডমিট করতে হবে, বুঝছেন? এই কথাটাই বলছে যে দ্য ভ্যারিং নিডস অফ ডিফারেন্ট ক্লাসেস অফ পারসনস অফেন রিকোয়ার ডিফারেন্ট ট্রিটমেন্ট। যে বিভিন্ন গোষ্ঠী যেগুলোর মধ্যে ভিন্নতা আছে, সেই গোষ্ঠীগত ভিন্নতার কারণে, শ্রেণীগত তারতম্যের কারণে আইনের মধ্যেও তারতম্য থাকতে হয়, আইনের মধ্যেও তারতম্য করতে হবে। বুঝতে পেরেছেন ক্লাসিফিকেশনের কথাটা? একটা বিখ্যাত মামলা আছে, মামলাটা আপনাদেরকে একটু, অনেকগুলো মামলাতে এই লাইনটা বারবার রেফার করে আছে। বাংলাদেশের একটা মামলা 59 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 2007, বাংলাদেশ ভার্সেস শামসুল হক। বাংলাদেশ ভার্সেস শামসুল হক 59 ডিএলআর, আমি একটু লিখি, বাংলাদেশ ভার্সেস শামসুল হক। আমাদের ক্লাস কি বিরক্ত লাগছে? 59 ডিএলআর না স্যার। অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বারটা কত বললাম আপনার? 59 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন, এটার পেজ নাম্বারটা হচ্ছে আপনার 54। ঠিক আছে? এই মামলা দেখেন বলা হচ্ছে, এটা যদিও এই মামলার আসলে অরিজিনাল কোনো টেক্সট না, এটা পৃথিবীর অসংখ্য মামলায় কথাগুলি বলা হয়, সেখান থেকে রেফার করা হয়েছে, বড় করা হয়েছে। ওখানে দেখেন, ভাইয়া সাইটেশনটা কি বইয়ে আছে? এই আছে আছে, হ্যাঁ আছে আছে মাহমুদুল ইসলামের বইয়ে আছে? আছে আছে, হ্যাঁ। দেখেন ওখানে বলছে দ্য রাইট টু ইকুয়ালিটি স্টেটেড ইন সিম্পল টার্মস, যে এই যে সমতার অধিকারের ক্ষেত্রে যে সমতা, এটা সরল ভাবে বললে এটার অর্থ দাঁড়ায় দ্যাট পারসনস আন্ডার লাইক সার্কামস্টেন্সেস এন্ড কন্ডিশনস শুড বি ট্রিটেড অ্যালাইক। যে একই পরিস্থিতিতে এবং একই সুযোগ সুবিধা যারা পাচ্ছেন তাদেরকে একভাবে বিবেচনা করতে হবে। ইন দ্য কনফারমেন্ট অফ প্রিভিলেজেস এন্ড ইম্পোজিশন অফ লায়াবিলিটিস, যাতে করে তারা সকলেই সমান সুযোগ পায় এবং সকলের জন্য সমান কি হয়, দায় দায়িত্ব বর্তায়। যাদের কন্ডিশন গুলা বা আপনার সার্কামস্টেন্স গুলা নট এলাইক, সেম না, ডিফারেন্ট, তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধার ডিফারেন্স করা যাবে, অধিকারের বা দায় দায়িত্ব বা কর্তব্যের ক্ষেত্রে ডিফারেন্স করা যাবে। এটা হচ্ছে এই এই কথাগুলোর মধ্যে কথা। ঠিক আছে? আপনার এই যে ডিফারেন্সিয়া, যেটা এই ডিফারেন্সিয়া থেকেই মানে ডিফারেন্ট করা যাবে, ডিফারেন্ট করার প্রয়োজনীয়তা আছে, এটা একটা এসেনশিয়াল একটা রিয়েলিটি, যে আপনি এটাকে কমপ্লিটলি ডিনাই বা ডিসরিগার্ড করতে পারেন না।
এখান থেকে আমরা ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশনটা পেলাম, যে আইন তৈরি করার ক্ষেত্রে কিংবা আইন সুযোগ সুবিধা দেওয়ার জন্য, আইন কারো দায় দায়িত্ব বা চাপানোর জন্য আইনে ওই আইন যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাদের মধ্যে কিছু পার্থক্য বা তারতম্য করা যাবে। এই ক্লাসিফিকেশনটা এখন কখন আমরা এটাকে বলবো রিজনেবল? এই ক্লাসিফিকেশনটাকে আমরা টেস্ট করব কিভাবে, যে একটা আইন যখন একটা সুবিধা একজনকে দিচ্ছে আর একজনকে দিচ্ছে না, একজনকে বেশি দায় চাপাচ্ছে একজনকে কম চাপাচ্ছে, তখন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সংক্ষুব্ধ হচ্ছে, যে মনে করছে যে সে বেশি বৈষম্যের শিকার বা সে বেশি দায় দায়িত্ব পালন করছে, অধিকার পাচ্ছে কম, সে যখন আদালতে আসছে তখন হাউ দ্য কোর্ট মেজার্স whether the act which differentiates between different people is legitimate or not, এইটা ডিসিশনটা কোর্ট কিভাবে দিবে, কিসের ভিত্তিতে কোর্ট আসলে টেস্টিফাই করবে, জাস্টিফাই করবে যে একটা আইন কতটুকু রিজনেবল হলে আমি এটাকে লজিক্যাল বলবো, কনস্টিটিউশনাল বলবো, বা এই ক্লাসিফিকেশনটা কত সিরিয়াস পর্যায়ে চলে গেলে আমি বলবো যে আইনটা আসলে একটা আনকনস্টিটিউশনাল ক্লাসিফিকেশন করেছে, বা এমন একটা ক্লাসিফিকেশন করেছে যেটা আসলে ফার্দার ডিসক্রিমিনেশনকে আপনার ইগনাইট করে দেয়। এখান থেকে একটা নতুন ডক্ট্রিন তৈরি হয়েছে, যে ডক্ট্রিন অফ রিজনেবল ক্লাসিফিকেশন, যে ক্লাসিফিকেশন প্রয়োজন আছে, এবার ক্লাসিফিকেশনটা হতে হবে রিজনেবল, যৌক্তিক। এই রিজনেবল ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে নির্ধারণ করব বা ঠিক করব, সেটা এখন আমাদের পরের আলোচনার বিষয়। ঠিক আছে, বলা হচ্ছে যে রিজনেবলনেস অফ ক্লাসিফিকেশন, যে শ্রেণীভেদকরণের যে যৌক্তিকতা, এটা হ্যাজ টু বি ডিসাইডেড, এটা নির্ধারণ করতে হবে, দেখতে হবে উইথ রেফারেন্স টু দ্য রিয়ালিটিজ অফ লাইফ এন্ড নট ইন দ্য অ্যাবস্ট্রাক্ট, যে বিমূর্ত কোনো ধারণা, তাত্ত্বিক কোনো কথাবার্তার ভিত্তিতে একটা আইন যে রিজনেবল যে ক্লাসিফিকেশন করেছে এটা যৌক্তিক কি যৌক্তিক তা এটা নির্ধারণ করবো না, এটাকে দেখতে হবে উইথ রেফারেন্স টু দ্য রিয়ালিটিজ অফ লাইফ, বাস্তব জীবনের নিরিখে, যে আইনটা যে ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে ওই প্রয়োগ ক্ষেত্রে আসলে এটার বাস্তব পরিণতিটা কি, অ্যাকচুয়াল কনসিকুয়েন্সটা কি, সেটার ভিত্তিতে আমরা নির্ধারণ করবো যে আইনটা জাস্টিফাইড হবে নাকি না, ক্লাসিফিকেশনটা কি রিজনেবল নাকি আনরিজনেবল ক্লাসিফিকেশন। বলা হচ্ছে যে ক্লাসিফিকেশন উইল বি রিজনেবল, একটা এইভাবে শ্রেণীভেদকরণ যৌক্তিক হবে ইফ ইট ইজ বেসড আপন ম্যাটেরিয়াল এন্ড সাবস্টেন্সিয়াল ডিফারেন্স having a reasonable relation between the objects or persons dealt with and the governmental objectives sought to be achieved by the legislation. এটা লম্বা কথা বলছে, আমি সামারি করে বলি। বলছে যে একটা ক্লাসিফিকেশনকে আমরা যৌক্তিক হিসেবে ধরে নিব যখন এই লটা যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বা নাগরিকদেরকে ডিল করার জন্য আইনটা তৈরি করা হয়েছে তাদের সাথে আইনের সম্পর্কটা কি, এক। দুই হচ্ছে গভর্নমেন্টাল অবজেক্টিভ sought to be achieved by the legislation, ওই আইনটা প্রণয়নের যে সরকারি উদ্দেশ্য যেটা, সেটার মাধ্যমে আমরা নির্ধারণ করবো যে আইনটা আসলে আইনের যে ক্লাসিফিকেশন জাস্টিফাইড কিনা, যে যে সমস্ত ব্যক্তিদেরকে আইনটা সুযোগ সুবিধা দিচ্ছে, যাদের উপর দায় দায়িত্ব বা কর্তব্য চাপাচ্ছে, তাদের প্রকৃত অবস্থা কি, আর এই আইনটার উদ্দেশ্যটা কি, রাষ্ট্র আসলে কি বিগার পারপাসটা সার্ভ করার জন্য আইন নিয়ে এসেছে, সেটার ভিত্তিতে আমরা ডিসিশন নিব ক্লাসিফিকেশনটা লজিক্যাল কিনা। এইবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলেন তো মুক্তিযোদ্ধাদের নাতিদেরকে সরকারি চাকরিতে কোটা সুযোগ সুবিধা দেওয়া, এটা বলেন তো একটু মানে লজিক্যাল কিনা, রিজনেবল কিনা? ইলজিক্যালি, ইরিজনেবল। না ভাইয়া, ছেলে পর্যন্ত রিজনেবল, আই থিংক রিজনেবল। ছেলে পর্যন্ত রিজনেবল না। কারণ আপনি তারা একটা অলরেডি রাষ্ট্রের প্রিভিলেজড হয়ে যায়। আপনি একটা রাষ্ট্রের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ঠিক আছে, যুদ্ধে অংশগ্রহণের দ্বারা আপনার কি ক্ষতি হচ্ছে, একটা হচ্ছে আপনি হয়তো কোনো পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছেন যুদ্ধের ভয়াবহতা দেখে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে রাষ্ট্রকে আপনি একটা এমন একটা সেবা দিয়েছেন, আপনার জীবনটাকে গ্লোরিফাই হয়েছে। সো আপনি যদি স্বয়ংসম্পূর্ণ সবল মুক্তিযোদ্ধা হন, যিনি মুক্তিযুদ্ধে কোনো ক্ষতির শিকার হন নাই, তাকে রাষ্ট্র অনার করবে, ইটস দ্য ডিউটি অফ দ্য স্টেট, যে রাষ্ট্র তাকে অনার করবে, সে যেহেতু রাষ্ট্রকে এত বড় একটা গ্লোরি নিয়ে এসেছে, তাকে আমরা গ্লোরিফাই করবো। সো অনার করার সিস্টেম কি, তাকে আমরা অ্যাওয়ার্ড দিব, তাই তো, অ্যাওয়ার্ড দিব। এর বাইরে তো আসলে অনার করা বা গ্লোরিফাই করার কিছু নাই। এখানে তার ছেলে মেয়েকে চাকরি দেওয়াটা মধ্যে কোনো রিলেশন নাই। কিন্তু যে সমস্ত মুক্তিযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা নিহত হয়েছেন, তার নিহত হওয়ার মাধ্যমে তার পরিবারের আর্থিক উপার্জন ক্ষমতা বন্ধ হয়ে গেছে, তাদের ছেলে মেয়েদেরকে আমরা ভাতা দিতে পারি, তাদের ছেলে মেয়েদের সমস্ত অর্থনৈতিক দায় দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে, ইটস রিজনেবল, ইটস লজিক্যাল। এবং যদি মনে হয় যে তার ছেলে মেয়েদেরকে সরাসরি ভাতা দেওয়া এটা রাষ্ট্রের জন্য একটা বার্ডেন হয়, তাহলে আমরা কি করব,
তাদের ছেলে মেয়েদের সবাইকে সরকারি তাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন চাকরি দেওয়ার চেষ্টা করব। এটাও লজিক্যাল, যাতে তারা উপার্জন করে নিজের পরিবারটা চালাতে পারে। এটাও লজিক্যাল, হয় সরাসরি অর্থনৈতিক কোন একটা ভাতা দেওয়া অথবা চাকরি দেওয়া। কিন্তু মেধার ভিত্তিতে কমপ্লিটলি ডিসরিগার্ডিং দেয়ার ইকোনমিক কন্ডিশন অফ দ্য ফ্যামিলি, যে ওই মুক্তিযোদ্ধার পরিবারের অর্থনৈতিক অবস্থা কি, এগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে যে সমস্ত চাকরিগুলোতে রিকোয়ার্স মেরিটোক্রেসি, বুদ্ধিবৃত্তিক ভাবে যোগ্যতার প্রমাণ করে চাকরিতে আসা যেখানে প্রয়োজন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, ফরেন ক্যাডার, জাজেস, এগুলোর দরকার কি? মানুষের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করা, রাষ্ট্রকে বিদেশে প্রতিনিধিত্ব করা, ডাক্তার হিসেবে তার হচ্ছে আপনার রোগীর সেবা করা, রোগীর ট্রিটমেন্টে বেটার সার্ভিস দেওয়া। সেইখানে একজনকে কোটার ভিত্তিতে চাকরি দেওয়া, এটার কোনো রিলেশন নাই। এটা বরং রাষ্ট্রের মেরিটোক্রেসিকে ধ্বংস করে দেয়, রাষ্ট্রের যে রিয়েল যে কমিটমেন্ট, যেটা নাগরিকদেরকে বেটার সার্ভিস দেওয়া, সেটা বিনষ্ট করে, সেটাকে ক্ষতিগ্রস্ত করে। সো এটা রিজনেবল না। তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে তো অ্যাবসলিউটলি আনরিজনেবল। সো দেখেন, আমরা দেখবো কি যে আইনটার উদ্দেশ্যটা কি। কিন্তু ধরেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক ক্ষুদ্র জনগোষ্ঠী থেকে উঠে আসা ব্যক্তিদেরকে চাকরিতে একটু অগ্রাধিকার দেওয়া, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা নারী, যাদেরকে আমরা সিস্টেমিক ডিসক্রিমিনেশনের কারণে অনেক বছর তারা পিছিয়ে ছিল, তাদেরকে ধরেন বিভিন্ন পলিটিক্যাল স্পেকট্রামে, ইকোনমিক ফোরামে নিয়ে আসার জন্য তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া, এটা রিজনেবল। বিকজ রাষ্ট্র এই ক্ষেত্রে সব নাগরিকদের মধ্যে সমতা নিশ্চিত করতে চায়, এবং এরা হচ্ছে এমন একটা বঞ্চনার শিকার হয়েছিল যে তারা তাদের শতভাগ যোগ্যতা সামর্থ্য থাকা সত্ত্বেও এই চাকরিগুলোতে এসে ইকুয়াল ফাইট করার ক্যাপাসিটি তার হয়নি। সো এই ক্ষেত্রে একটা রিজনেবলনেস থাকতে হবে, যে আইনটার পারপাসটা কি, সে কি সার্ভ করতে চাচ্ছে। আপনি মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত যদি করতে চান, তাহলে এটার সাথে তার নাতি বা তার অন্য তৃতীয় প্রজন্মের কাউকে সরকারি চাকরিতে প্রবেশাধিকার দেওয়ার আসলে কোনো ধরনের কি নাই, সংযোগ নাই। এটা সংযোগ বিচ্ছিন্ন, সংশ্লেষ বিহীন একটা উদ্দেশ্য, কিন্তু আপনার পলিসিটা ডিফারেন্ট। সো এই কথাটাই বলছে যে একটা আইন আসলে যে ক্লাসিফিকেশন করে, এটা লজিক্যাল কিনা, রিজনেবল কিনা, এটা দেখবো আমরা ওই আইনটা যে সমস্ত ব্যক্তি বা নাগরিকদেরকে নিয়ে কাজ করে তাদের অবস্থাটা কি, আর ওই আইনের উদ্দেশ্যটা কি। এটা শুরুর দিকে একটু, বাট এই 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 টেস্টটা আসলে দুর্বল। আরো অনেক সলিড টেস্ট এসেছে, আমরা একটু পরে দেখছি। দে বলা হচ্ছে যে ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বললে, দ্য ক্লাসিফিকেশন টু বি ভ্যালিড, একটা শ্রেণীভেদকরণকে আমরা যৌক্তিক বলবো তখনই which rationally further the purpose for which the law is enacted, যে উদ্দেশ্যে আইন তৈরি করা হচ্ছে সেই উদ্দেশ্যকে যেটা কি করে, আপনার অগ্রগামী করে, যে উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে যেটা ভূমিকা পালন করে, সেই রকম একটা আইনের বিধান যদি হয় ক্লাসিফিকেশনের উদ্দেশ্য, তাহলে আমরা করবো। আইনের মূল উদ্দেশ্যের সাথে ক্লাসিফিকেশনের যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে ক্লাসিফিকেশনকে আমরা রিজনেবল বলবো না। বলা হচ্ছে কনস্টিটিউশনালি, সাংবিধানিক ভাবে, দ্য ক্লাসিফিকেশন মেড ইন দ্য লেজিসলেশন, একটা আইনে যদি এরকম শ্রেণীভেদকরণ করা হয়, তাহলে ইট মাস্ট স্যাটিসফাই টু কন্ডিশনস, এটার দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা আইনে যদি আপনি পার্থক্য করেন, শ্রেণীভেদ করেন নাগরিকদের মধ্যে, তাহলে দুইটা কন্ডিশন পূরণ করতে হবে। কন্ডিশনটা কি? প্রথম আমি লিখে দিচ্ছি। প্রথম বলছে, দ্য ক্লাসিফিকেশন মাস্ট বি লজিক্যালি কারেক্ট, যেটা হতে হবে যৌক্তিকভাবে সঠিক, লজিক্যালি কারেক্ট। যৌক্তিকভাবে সঠিক বলতে কি বুঝে, আমি একটু পরে বুঝাচ্ছি। তারপরে বলছে, it must have a rational relation or a nexus to the object sought to be achieved। তাহলে এক নাম্বারটা হতে হবে, ক্লাসিফিকেশনটা হতে হবে লজিক্যালি কারেক্ট। ঠিক আছে, লজিক্যালি কারেক্ট হতে হবে ক্লাসিফিকেশন। দুই নাম্বার হতে হবে আপনার, ইট মাস্ট হ্যাভ এ রেশনাল রিলেশন অর নেক্সাস। রেশনাল রিলেশন, রিলেশনের আরেকটা সিনোনিমস হচ্ছে নেক্সাস। নেক্সাস উইথ দা অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট অফ, অবজেক্ট কিসের অবজেক্ট? আপনার অবজেক্ট সট টু বি অ্যাচিভড, আইনের মাধ্যমে যে উদ্দেশ্যটা পূরণ করার জন্য। এখন লজিক্যালি কারেক্ট ক্লাসিফিকেশন বলতে আসলে কি বোঝায় দেখেন। বলা হচ্ছে যে একটা ক্লাসিফিকেশন লজিক্যালি, যৌক্তিকভাবে কারেক্ট হবে যদি দেখা যায় the persons or things are grouped together in such a way that some of the persons or things grouped together may also fall within the group left out। মানে লজিক্যালি হবে না, বলছে যে যদি দেখা যায় যে আপনি যে শ্রেণীভেদ গুলো করেছেন, সেই শ্রেণীভেদ গুলো করার মাধ্যমে যাদেরকে আপনি চিহ্নিত করেছেন যে বৈশিষ্ট্যের ভিত্তিতে, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে চিহ্নিত হওয়া সত্ত্বেও কিছু ব্যক্তিকে আপনি এই তালিকায় নিয়ে আসেন নাই। যেমন ধরেন আমরা দেখি
যে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আপনি সরকারি চাকরিতে আপনি কোটা দিচ্ছেন, ফাইন, কিন্তু সব মুক্তিযোদ্ধাকে আবার দিচ্ছেন না। যে সমস্ত মুক্তিযোদ্ধা সার্টেন পলিটিক্যাল বিলিফের এগেনস্টে চলে যায় তাদেরকে আবার আপনি দিচ্ছেন না। তার মানে এই যে আপনি ক্লাসিফিকেশন যেটা করেছেন এটা কারেক্ট ক্লাসিফিকেশন না, লজিক্যাল না। এইটাই হচ্ছে যে আপনি যে বৈশিষ্ট্যগুলো, যে ইন্ডিকেটর গুলো, যে ফিচার গুলোর ভিত্তিতে মানুষ নাগরিকদের মধ্যে পার্থক্যগুলো তৈরি করেছেন, সেই বৈশিষ্ট্যগুলো থাকা সত্ত্বেও একজনকে আবার একটা গ্রুপের বাইরে রেখে দিয়েছেন, ক্লাসিফিকেশনের অন্য একটা ক্লাসে ফেলে দিয়েছেন, তখন বলা হবে আপনার ক্লাসিফিকেশনটা কি না, লজিক্যাল না। ঠিক আছে, এই কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। স্যার ওই একটা ভাষা আছে, ওই যে দুইটা কন্ডিশনে, প্রথম কন্ডিশনে ওই যে দ্য ক্লাসিফিকেশন মাস্ট বি লজিক্যালি কারেক্ট, i.e. must be founded upon some intelligible differentia which distinguish the person or things grouped together from others left out of the group. Intelligible differentia, এটা জসিম আলী চৌধুরী স্যারের বই আছে, এটা মানেটা কি স্যার? ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া মানে হচ্ছে বোধগম্য তারতম্য। যে তারতম্যটা কিসের ভিত্তিতে হচ্ছে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে, কোন ক্যাটাগরির ভিত্তিতে, এটা ইন্টেলিজিবল মানে এটা আমি একটু বিশ্লেষণ করলে, চিন্তা ভাবনা করলে ধরতে পারি যে হ্যাঁ এই শ্রেণীভেদটা করার পেছনে মানে আপনার এটা আরো চমৎকার একটা বাংলা আছে, ধরেন বৈশিষ্ট্যই বলতে পারেন, একটা বাংলা শব্দ আমার মাথায় আসছে বাট পুরোপুরি আমি না বলতে স্যার, রিকল এটাই করতে সুন্দর, পারছি না। বোধগম্য তারতম্য, এটাই হ্যাঁ, সুন্দর। মানে আপনার তারতম্যটার পেছনে একটা ভিত্তি আছে। ঠিক আছে, যে আপনি এই জিনিসটাকে বেস ধরে ডিফারেন্সিয়েট করেছেন, যে ডিফারেন্স করার পেছনে আপনার বেসিসটা হচ্ছে এটা। উইদাউট এনি বেসিস যখন আপনি ডিফারেন্সিয়েট করবেন, আপনার ভালো লাগছে, আপনার দলকে সমর্থন করছে, আপনার ধর্মের সাথে তার ধর্মের মিল আছে, আপনার ভোট ব্যাংক বাড়াতে পারে, কিংবা ধরেন আপনার একটা নির্দিষ্ট একটা আপনার দলের একটা এজেন্ডা আছে, পলিটিক্যাল সেই মতাদর্শ এজেন্ডাকে হয়তো সাপোর্ট কোন করে। একটা ক্ষেত্রে এই মুহূর্তে করে একটা বেনিফিট দিবে, এইগুলো হচ্ছে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া না। ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া হচ্ছে যে ওই যে আপনি ধরেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠী, ঠিক আছে, এখন আপনি নারীদের মধ্যে কয়েকজনকে নিয়ে আসলেন, কয়েকজনকে নিয়ে আসলেন না, এমন একটা আইন করলেন যে নারী বলতে ওই এখানে কোন নারীরা এটার অন্তর্ভুক্ত হবে, কারা এটার বাদ যাবে, এটার কোনো কোনো কি নাই, কোনো সুস্পষ্ট আপনার ইন্ডিকেটর নাই। ডেফিনেশন নাই, তখন ডেফিনেশন যদি না এক্স্যাক্টলি থাকে, ডিটারমিনিং ক্রাইটেরিয়া আপনি সেট না করে যদি ক্লাসিফাই করেন, তখন বলা হবে এটা আনইন্টেলিজিবল ডিফারেন্সিয়া, এটা বোধগম্য কোনো পার্থক্য না। বুঝতে পেরেছেন? তো জি স্যার, মানে ওই এইটা ক্রাইটেরিয়াটা কি আমি স্পষ্ট মানে হইতে হবে, হ্যাঁ, ক্রাইটেরিয়াটা স্পষ্ট হতে হবে, এই তো? ক্রাইটেরিয়াটা স্পষ্ট হতে হবে, ক্রাইটেরিয়া হচ্ছে, এবং ওই ক্রাইটেরিয়া স্পষ্ট হলেই হবে না, বরং ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া বলতে কেবল স্পষ্ট না, বরং বোঝাচ্ছে স্পষ্ট এবং সমর্থনযোগ্য। বুঝতে পেরেছেন যে আপনার এই ক্রাইটেরিয়াটা আসলে কনসিস্টেন্ট, এটা সব ক্ষেত্রেই আপনি এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি ক্লাসিফাই করছেন, আপনি আপনার পার্সোনাল একটা বেনিফিট আপনার দলের কিংবা নির্দিষ্ট একটা গোষ্ঠীর, সেটার ভিত্তিতে ক্লাসিফাই করলে এটা হচ্ছে ইন্টেলিজিবল ক্লাসিফাই, আপনার ডিফারেন্সিয়া না। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। আচ্ছা, তারপরে যেটা লাস্ট যে কথাটা, যে দ্য ডিফারেন্সিয়া মাস্ট হ্যাভ এ রেশনাল, যে মাস্ট হ্যাভ এ রেশনাল, কিসের রেশনাল, যে উইথ দ্য অবজেক্ট সট টু বি অ্যাচিভড, যে পারপাসটা, সেই পারপাস, যে আইনটার আলটিমেট টার্গেট যেটা, উদ্দেশ্য যেটা, সেটার সাথে ক্লাসিফিকেশনের একটা সম্পর্ক থাকতে হবে। যেমন ধরেন আমাদের সংসদে নারীদের জন্য একটা সংরক্ষিত আসন করা হয়েছে, তাই না? নারীদের সংরক্ষিত আসন, এখন এই নারীদের সংরক্ষিত আসন এখানে একটা ক্লাসিফাই করেছে, তাই না, যে সব ব্যক্তিদেরকে নির্বাচনে জিতে আসতে হবে বাই ডিরেক্ট পোল, সরাসরি ভোটে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারীরা হচ্ছে কি হবে, আপনার সংরক্ষিত আসনে নির্বাচিত হবে। কিন্তু সংরক্ষিত আসনে নির্বাচনের পদ্ধতিটা দেখেন, যে সরাসরি ভোটে নির্বাচিত মেম্বাররা মেম্বাররা তাদের দলের টোটাল পার্লামেন্টের আসনের মধ্যে যে যত অংশ পেয়েছেন সেই দল আবার নমিনেট করে দিবে, যে আমি 300টা আসনের মধ্যে 30টা পেয়েছি, তাহলে আমি 1% সংরক্ষিত আসন পাবো, ওখানে 50 জনের মধ্যে আমার 1% হবে। তাহলে দেখেন এই যে আইনের যে উদ্দেশ্যটা, যে নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এইটার সাথে আমাদের দেশের যে সংসদীয় আসনে নারীর যে
এমপি হওয়ার যে প্রক্রিয়া এটার আসলে রিলেশন নাই। বিকজ দিনের শেষে ওই সংরক্ষিত আসনের নারী হিসেবে কে সংসদে আসবে এটা ঠিক করছে এমন একটা গোষ্ঠী, এমন কতিপয় ব্যক্তি যারা তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ ভিত্তিতে একজনকে সংসদে নিয়ে আসে সংরক্ষিত আসনে। ওই ব্যক্তির আসলে সাধারণ জনগণকে প্রতিনিধিত্ব করা কিংবা নারী সমাজকে প্রতিনিধিত্ব করার ক্যাপাসিটি আছে কিনা, উইল আছে কিনা, উইজডম আছে কিনা, এগুলো কোনো কিছুই আমরা বিবেচনায় নিচ্ছি না। সো এই প্রক্রিয়াটা আসলে বাদ দেওয়া উচিত। আমাদের বরং দেখা উচিত যে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য কেবল নারীদের মধ্যে কিছু প্রার্থী থাকবে, ভোট দিবে জনগণের সবাই। হয়তো আমরা বলতে পারি যে কেবল নারীরাই ভোট দিবে, সেটাও লজিক্যাল, কিন্তু তারা ওখানে যাকে বেস্ট পাবে তাকে খুঁজে নিয়ে আসবে। আপনি একজনকে সিলেক্ট করে দিচ্ছেন টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে, উপর থেকে একজনকে ফেলে দিচ্ছেন, এটা আসলে নারীর প্রতিনিধিত্ব বা নারী রাজনৈতিক ক্ষমতাকে নিশ্চিত করে না। কারণ যিনি আরেকজনের মর্জির ভিত্তিতে সংসদে আসছেন তিনি তো আসলে অন্যের গোষ্ঠীর প্রতিনিধিত্ব কি করতে পারবেন, নাকি ওই ওর মর্জিকে খুশি করার চিন্তায় সবসময় ব্যস্ত থাকবেন? স্যার যে নির্বাচন তো সো করছে দেখেন তার তাহলে মধ্যে এই যে একটা রেশনাল রিলেশন বা নেক্সাস অফ ক্লাসিফিকেশন এন্ড দ্য অবজেক্ট সট টু বি অ্যাচিভড বাই দ্য ল, এটা এখানে মিসিং। সো এইভাবে আমরা দুইটা ক্রাইটেরিয়া পেয়েছি যে একটা ল যখন ডিফারেন্সিয়েট করে ক্লাসিফাই করে তখন এটা কি লজিক্যাল ক্লাসিফিকেশন হলো কিনা, এই লটাকে আমরা ভ্যালিড বলবো কিনা, এটা নির্ধারণ করার জন্য আমরা দেখবো দুটো জিনিস। যে প্রথমত এই ক্লাসিফিকেশনটা ইটসেলফ লজিক্যালি কারেক্ট কিনা, যে সমস্ত বৈশিষ্ট্য বা ইন্ডিকেটরের ভিত্তিতে নাগরিকদের মধ্যে শ্রেণীভেদ করা হচ্ছে এই একই বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও একজনকে আবার বাইরে ফেলে দিচ্ছে কিনা, বৈশিষ্ট্য না থাকা সত্ত্বেও কিছুকে আবার একটা গ্রুপের মধ্যে ঢুকিয়ে সুযোগ সুবিধা বেশি দিচ্ছে কিনা, তখন আমরা বলবো যে এই ক্লাসিফিকেশনটা লজিক্যাল না, লজিক্যালি কারেক্ট না। দ্বিতীয়ত এই লজিক্যাল ক্লাসিফিকেশন হওয়া সত্ত্বেও বৈশিষ্ট্য ঠিক আছে, ক্লাসিফিকেশনটা ঠিক আছে, কিন্তু এই ক্লাসিফিকেশনের সাথে ক্লাসিফিকেশনের মাধ্যমে যে পারপাসটা আমি সার্ভ করতে চাই ওইটার যদি আবার কোনো সম্পর্ক না থাকে তখন বলবো যে এইটাও তখন আপনার কি না, রেশনাল নেক্সাসটা সেখানে অ্যাবসেন্ট। সো রেশনাল নেক্সাস যদি অ্যাবসেন্ট থাকে, রেশনাল নেক্সাস কিসের? নেক্সাস টু দ্য অবজেক্ট সট টু বি অ্যাচিভড উইথ দ্য ক্লাসিফিকেশন। আর ক্লাসিফিকেশনের মধ্যে যদি কোনো রিজন আপনার লজিক না থাকে, বেসিস না থাকে, আমরা বলবো যে এই ক্লাসিফিকেশনটা আপনার কনস্টিটিউশনাল না। তার মানে এইরকম ক্লাসিফিকেশন নিয়ে যে আইনগুলো করা হয় আইনগুলো ভায়োলেশন অফ আর্টিকেল 27, 27 নম্বর অনুচ্ছেদের সাথে সংঘর্ষ। ক্লিয়ার? হ্যাঁ, এখন কথা হচ্ছে এইরকম দুইটা ক্রাইটেরিয়া যেটা আমরা সেট করলাম একটা আইনের ক্লাসিফিকেশনটাকে জাস্টিফাই করার বা এটাকে আপনার ওয়ে আউট করার, এটা কি সব সময় পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা সম্ভব? সম্ভব কিনা? না স্যার, সম্ভব মনে হয় না। না স্যার। এটা কারণ সম্ভব না। এটা হচ্ছে এলিমেন্ট দেখেন গুলাই অনেকটা অস্পষ্ট বা অস্পষ্ট। সাবজেক্টিভ। অস্পষ্ট না হলে এটা খুবই জটিল একটা জিনিস, খুবই জটিল, জটিল ঠিক এবং আছে? এই কারণে সাবজেক্টিভ স্যার, সাবজেক্টিভ। এক কিছুটা একজন এক একভাবে সাবজেক্টিভ, বিবেচনা করতে হ্যাঁ, পারে। এবং এটা এরকম একটা ওয়াটার টাইট মানে টেস্ট করা আসলে পসিবল না, বিশেষ করে পার্লামেন্টের পক্ষে সম্ভব না। এই কারণে বলা হচ্ছে যে পারফেকশন ইন মেকিং দ্য নেসেসারি ক্লাসিফিকেশন ইজ নিদার পসিবল নর নেসেসারি। যে এই যে ক্লাসিফিকেশনের মধ্যে নিখুঁত ক্লাসিফিকেশন এটা বাস্তবে সম্ভব না এবং নেসেসারি বা আপনার কি না, প্রয়োজনীয় না। An equality clause does not insist on scientific perfection or mathematical exactitude. যে এই যে ইকুয়ালিটি ক্লজ আর্টিকেল 27 এ বলছে এটার মানে এই না যেটা সায়েন্টিফিক পারফেকশন একেবারে বৈজ্ঞানিক একটা আহ সঠিকত্ব, যৌক্তিকতা, যথার্থতা থাকতে হবে এবং ম্যাথমেটিক্যাল এক্সাক্টিটিউড, যে একবারে গাণিতিক ভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারবো যে আমার ক্লাসিফিকেশন গুলা লজিক্যাল, ক্লাসিফিকেশন গুলা রেশনাল, এইটা আসলে করা সম্ভব না, ঠিক আছে? বরং বলা হচ্ছে যে ক্লাসিফিকেশন ইজ নট টু বি কন্ডেম, যে এইভাবে শ্রেণীভেদকরণকে আমরা নিন্দা করব না, ভৎসনা করব না, একেবারে ছুড়ে ফেলে দিব না, because there may be occasional instances in which it does not fit the situation, যে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দেখা যেতে পারে যে ক্লাসিফিকেশনটা আসলে does not fit to the situation, যে একটা নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা ঠিক খাপ খাচ্ছে না, মিলছে না, তা সত্ত্বেও আমরা এটাকে নিন্দা করব না। কারণ আমরা দেখব
বলছে ইট ইজ প্রপার, ক্লাসিফিকেশনটাকে আমরা সঠিক বলে ধরে নিব ইফ দ্য গ্রেট মাস অফ সিচুয়েশনস to which the law applies justifies the formation of a class and application of some special or different legislation. সাদামাটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবো, একেবারে নিখুঁত হতে হবে, একেবারে মেটিকিউলাস হতে হবে এরকম না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? বলছে যে ইন এ ক্লাসিফিকেশন ফর গভর্নমেন্টাল পারপাস ওয়ান ক্যানট আস্ক ফর এক্সাক্ট এক্সক্লুশন অর ইনক্লুশন অফ পারসনস অর থিংস এন্ড ইট ইজ অফেন ইম্পসিবল ফর দ্য লেজিসলেচার টু ফোরসি এন্ড প্রোভাইড ফর এভরি ইমাজিনেবল এন্ড এক্সেপশনাল কেস। বলছে যে সরকারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এরকম একটা ক্লাসিফিকেশন করার একটা উদ্দেশ্য থাকে এবং আমরা সরকারকে বলতে পারি না যে এক্সাক্ট এক্সক্লুশন অর ইনক্লুশন অফ পারসনস অর থিংস, যে আপনি যে ক্লাসিফিকেশনটা করছেন, যে শ্রেণীভেদ করছেন, এখানে এক্সাক্ট ইনক্লুশন এক্সাক্ট এক্সক্লুশন হতে হবে, যে 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 বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়ার ভিত্তিতে বাদ দিচ্ছেন সেটা শতভাগ হতে হবে, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে সকলকে নিয়ে আসার চেষ্টা করতেছেন সেখানেও শতভাগ মানুষ আসতে হবে, এরকম এক্সাক্ট ক্লাসিফিকেশন সম্ভব না। বলছে বিকজ ইট ইজ ইম্পসিবল ফর লেজিসলেচার টু ফোরসি, সংসদের ক্ষেত্রে এটা ভবিষ্যৎ অনুমান করা আসলে খুব কঠিন, এটা অসম্ভব, এটা সবসময় যথার্থ না, and provide for every imaginable and exceptional situation, যে অনুমানযোগ্য সকল পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো ব্যতিক্রম থাকবে না এইরকম একটা ক্লাসিফিকেশন করা আসলে সম্ভব না। কারণ আজকে একটা ক্লাসিফিকেশন করে দিচ্ছেন, 10 বছর পরে দেখা গেল এখানে একটা এক্সেপশন তৈরি হয়ে গেছে, যাদেরকে আপনি ক্লাসিফিকেশনের মাধ্যমে একটা শ্রেণীভুক্ত করেছেন বলেছেন সেটার বাইরে কিছু ব্যক্তি রয়ে গেছে। এরকম হতেই পারে, মানুষের ক্ষেত্রে এরকম পলিসি মেকিং এর ক্ষেত্রে আসলে আমরা ভবিষ্যৎ অনুমান করাটা খুবই ডিফিকাল্ট, তাই না? সো এই কারণে আইনেরও দুর্বলতা থাকে, লুপহোল থাকে, আইনের হচ্ছে আপনার উইকনেস থাকে, স্ট্রেংথ কিছু কিছু ক্ষেত্রে একটা একটা এক্সেপশনাল সিচুয়েশনের কারণে আপনার ওই স্ট্রেংথটা দেখা যায় উইকনেসে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি বাদ দিয়ে দিব না। যেমন আমরা কোভিড আসার পর আমরা দেখলাম না যে কত কিছু আপনার জাস্ট চোখের মানে মুহূর্তের মধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমরা অনেক কিছু ব্যবসা, শিক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুর ক্ষেত্রে দেখা গেছে যেটা আমার একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেগুলো অকল্পনীয় ছিল, অনুমানযোগ্য ছিল। এরকম আইনের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি একটা কিছুকে ক্লাসিফাই করে দিয়েছেন, একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়েছেন, কিছুকে এই গোষ্ঠীর বাইরে রেখেছেন, আপনার কাছে এখন যৌক্তিক বা ন্যায্য মনে হচ্ছে, কিছুদিন পরে পরিস্থিতি এমন হবে যে দেখা যাবে যে এই যৌক্তিকতাটা আসলে দূর হয়ে গেছে, বিশেষ করে পরিস্থিতির কারণে, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক কোনো প্রেক্ষাপট পরিবর্তন, দেশের মানুষের চাহিদার পরিবর্তনের সাথে, অর্থনৈতিক কোন একটা উত্থান পতনের দ্বারা, তখন আপনি আসে ওই পরিস্থিতির এক্সেপশন, বিশেষ ব্যতিক্রমে ওই ক্লাসিফিকেশনটা আনরিজনেবল মনে হচ্ছে, এই কারণে ওইটা আসলে আনরিজনেবল বা আনকনস্টিটিউশনাল বলা যাবে না। তাহলে আমরা সামারিটা করি ক্লাসে, যে আমরা বললাম যে আমাদের আর্টিকেল 27 বলছে যে রাষ্ট্রের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক হবে সমান এবং সকল নাগরিক সমান সুরক্ষা লাভের অধিকারী হবে। এই সমান সমতা, আইনের দৃষ্টিতে সমতা এবং সুরক্ষা প্রাপ্তির ক্ষেত্রে সমতা, এই সমতাটা সাদামাটা ভাবে যে সমান বিষয় বোঝায় সেরকম না। কারণ আমরা দেখি যে মানুষের মধ্যে পরিস্থিতি, যোগ্যতা, সামর্থ্য, অঞ্চল, অর্থনৈতিক বিভিন্ন তারতম্যের কারণে মানুষের মধ্যে একটা স্বাভাবিক বৈষম্য থাকে, একটা ভিন্নতা থাকে, ব্যবধান থাকে। এই বৈষম্যতা, ভিন্নতা, ব্যবধানগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একটা আইন যদি সবাইকে সমান হিসেবে গণ্য করে, তখন আরো বড় অসমতা সৃষ্টি হয়। এই যে একটা বৈপরীত্যপূর্ণ একটা পরিস্থিতি, যে সমতা নিশ্চিত করতে গেলে অসমতা তৈরি হয়ে যাচ্ছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষের মধ্যে, নাগরিকদের মধ্যে সুযোগ সুবিধা, আইনের প্রয়োগ বা প্রযোজ্যতার ক্ষেত্রে কিছুটা পার্থক্য বা তারতম্যকে আমরা গ্রহণ করতে হয়, মেনে নিতে হয়। কিন্তু এই কিছুটা তারতম্য বা তারতম্যকে গ্রহণ করতে গেলে যাতে এই তারতম্য আবার একটা বড় রকমের বৈষম্য সৃষ্টি না করে, এই কারণে তারতম্যটাকে হতে হয় যৌক্তিক বা রিজনেবল। এই যৌক্তিক বা তারতম্যটা নিশ্চিত করার জন্য আমরা দুটো টেস্ট বের করেছি। একটা হচ্ছে যে এই তারতম্য করতে গিয়ে
যে ক্লাসিফিকেশনের জন্য যে পদ্ধতিটা প্রয়োগ করা হয়েছে সেই পদ্ধতির মধ্যে একটা লজিক্যাল কারেক্টনেস আছে, একটা যৌক্তিক সঠিকতা বা যথার্থতা আছে। সেটা কি, যে যে বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে, যে চিহ্ন বা মার্কস, ইন্ডিকেটর, ক্রাইটেরিয়া, ফিচার, ক্যারেক্টারিস্টিক্স গুলোর ভিত্তিতে আপনি গ্রুপিং করেছেন, সেখানে একই ফিচার বা বৈশিষ্ট্য সমন্বিত সকল ব্যক্তিকে একটা গ্রুপে নিয়ে আসতে হবে। যে বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও যদি তাকে আরেক গ্রুপে রেখে দেন তাহলে বলা হবে ওই ক্লাসিফিকেশনটা লজিক্যাল না। কিংবা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া যেটা সেট করেছেন সেটা না থাকা সত্ত্বেও ওই ক্রাইটেরিয়া ভুক্ত মানুষকে যে গ্রুপে রেখেছেন তাদের মধ্যে একজনকে ইনক্লুড করে ফেলেছেন, সেটাও তাইলে ক্লাসিফিকেশনটা লজিক্যাল না। দ্বিতীয়ত, ক্লাসিফিকেশনটা কেবল লজিক্যাল কারেক্টনেস থাকলেই হবে না, ওই ক্লাসিফিকেশনের মাধ্যমে ওই মূল আইন যেটা ক্লাসিফিকেশনকে অ্যালাউ করছে সেই আইনের আলটিমেট টার্গেটটা কি, পারপাসটা কি, সেটার সাথে ক্লাসিফিকেশনের আসলে রিয়েল কোনো কানেকশন, রিলেশন, নেক্সাস বা কোনো ক্লোজনেস আছে কিনা। যদি না থাকে তাহলে বলা হবে এই ক্লাসিফিকেশনটা আপনার লজিক্যাল না। কিন্তু এই যে রিয়েল নেক্সাস বা কানেকশন এবং হচ্ছে লজিক্যাল কারেক্টনেস, এটা অ্যাবসলিউট না, এটা চূড়ান্ত না। এগুলোর কিছু এক্সেপশন থাকতে পারে, কিছু ক্ষেত্রে লুপহোল থাকতে পারে, কারণ পার্লামেন্টের পক্ষে এটা সবসময় অ্যাবসলিউটলি মেনটেন করা বা ভবিষ্যৎ প্রেক্ষিতে কোন একটা বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে কি পারে না, এটা আগে থেকে আন্দাজ বা অনুমান করা সবসময় সক্ষমতা আসলে সংসদের থাকে না। এই কারণে এটা শতভাগ হতে হবে এরকম না, মোটামুটি যদি হয়, মোটা দাগে হয়, আপাতত যদি হয়ে থাকে ক্লাসিফিকেশনটা লজিক্যাল, তাহলে আমরা ধরে নিব আইনটা রিজনেবল, আইনটা আর্টিকেল 27 এর সাথে সাংঘর্ষিক না। এবং আলোচনাটা কি একটু আপনাদের কাছে রিজনেবল মনে হচ্ছে নাকি আনরিজনেবল মনে হচ্ছে, একটু দয়া করে জানান। তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা ক্লাস শেষ করবো। বুঝেছি স্যার। স্যার আজকের লেকচারটা কি মাহমুদুল স্যারের বই থেকে পড়িয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন আছে, জাস্ট একটু জানা ছিল। স্যার ইকুয়ালিটি বিফোর ল এবং হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ দা ল, এই দুটোর মধ্যে স্যার মানে বেসিক ডিফারেন্ট কোথায়, মানে কোনো ডিফারেন্ট আছে বা সিমিলারিটি আছে কিনা, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ দা ল? আহ একটু ডিফারেন্স আছে। একটা এই ডিফারেন্সটা নিয়ে একটা লাইনও ইনফ্যাক্ট মাহমুদুল ইসলামের বইতে আছে, ঠিক আছে। ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, ঠিক আছে। দেখেন মাহমুদুল ইসলাম এখানে একটা কথা বলছেন আপনার, আপনি যদি 147 নম্বর পৃষ্ঠাতে 146 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন যে ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে among, না এর পরের লাইনে এসে বলছে যে the first part is negative while the second part is positive in approach, যে equal protection of equality before law, যে আইন আসলে তাদের মধ্যে কি করতে পারবে না, কোনো ডিসক্রিমিনেট করতে পারবে না, যে ভিন্ন পরিচয়, লিঙ্গগত, জাতিগত, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত এই সমস্ত পরিচয়ের ভিত্তিতে আইন সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো তারতম্য করতে পারবে না, অর্থাৎ আইনের উপর একটা রেস্ট্রিকশন আরোপ করে দিচ্ছে ইকুয়ালিটি বিফোর ল দ্বারা, যে আইনকে লিমিট করে দিচ্ছে, যে আইন র্যান্ডমলি কোনো ডিসক্রিমিনেট করার আইনের ক্যাপাসিটি থাকবে না। এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এর এসেন্সটা। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে তিনি বলছেন যে এটা হচ্ছে আপনার পজিটিভ ইকুয়াল প্রোটেকশন অফ ল, যে আইন যখন সুযোগ সুবিধা ক্ষেত্রে, তো আমরা প্রথমটা বললাম প্রোটেকশন অফ ল, যে যখন কারো একটা অধিকার লঙ্ঘন হচ্ছে, কেউ যখন আইনের কাছ থেকে একটা রিড্রেস চাচ্ছে, কোনো রেমিডি চাচ্ছে, কোনো রিলিফ চাচ্ছে, সেই রেমিডি, রিড্রেস বা রিলিফের ক্ষেত্রে আইন তার পার্থক্যগুলোকে বিবেচনায় নিবে না, সবাইকে ইকুয়াল রেমিডি, রিলিফ বা রিড্রেস দিবে। সো একটা হচ্ছে যখন ল কনফার্স দ্য রাইটস অর ক্রিয়েট সাম বেনিফিটস, এটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এর ক্ষেত্রে। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে যখন হচ্ছে কোন একটা প্রেক্ষিতে একজন আইনের কাছে এসে আশ্রয় চায়, আইনের মাধ্যমে সে একটা রেমিডি চায়, মানে কোর্ট প্রসিডিউরের মাধ্যমে বা এরকম, বা ধরেন ল এনফোর্সমেন্ট এজেন্সি বা গভর্নমেন্টের কোন একটা প্রোটেকশন, তখন সে কোনো ডিসক্রিমিনেটেড হবে না। সো একটা হচ্ছে when the law itself gives or confers some right, তখন আমি বলছি যে আইন সবাইকে ইকুয়ালি ট্রিট করতে হবে, ইকুয়াল বেনিফিট দিতে হবে। আর যখন কেউ কোনো একটা জায়গা থেকে এগ্রিভড হয়
ডিপ্রাইভড হয়ে সে আইনের কাছে আশ্রয় চায়, আইনের আশ্রয় চাওয়া মানে জাস্টিস চায়, বিচার চায়, ঠিক আছে, তখন আপনি জাস্টিস বা বিচারটা ডিনাই করতে পারবেন না তার পরিচয়ের ভিত্তিতে। এইটা হচ্ছে মূলত দুইটা পার্থক্য আর কি। সো দেখেন এইটা এই কারণে মানে এই যে প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা আমেরিকান কনসেপ্ট। কারণ আমেরিকানরা কি করে আপনার তারা হচ্ছে ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ, তারা মূলত হচ্ছে আইনের সেফটি গুলো হচ্ছে আইনে বলে দিয়ে থাকে। রাইট গুলোর ক্ষেত্রে হচ্ছে এটা যেহেতু এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, সো রাইট টাইট তারা খুব বেশি মানে তারা নেগেটিভ রাইট গুলো নিয়ে বেশি কনসার্ন থাকে, যে আপনার যেমন ধরেন স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না, এই না সেন না। কিন্তু সোশ্যালিস্ট কান্ট্রি গুলোতে বা ধরেন লিবারেল যে আপনার ওয়েস্টার্ন ভ্যালু বেস যে সমস্ত কান্ট্রি গুলো আছে যেখানে নাগরিকরা একটু দুর্বল, ইকোনমিক কি এটা মেইন আমাদের কনসার্ন, যে সুযোগ সুবিধা, খাবার দাবার, অর্থনৈতিক অবস্থা, ঘর বাড়ি, শিক্ষা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এর কনসেপ্ট। এই কারণে এটাকে বলা হচ্ছে আপনার ইংলিশ প্রিন্সিপাল, যে ইকুয়ালিটি যেমন ধরেন আপনি স্কুল দিবেন, শিক্ষা দিবেন, চিকিৎসা দিবেন, চাকরি দিবেন, এই সমস্ত ক্ষেত্রে আপনি নাগরিকদের মধ্যে বৈষম্য করবেন না, সবাইকে সমানভাবে দিবেন। সো এটা হচ্ছে ইকুয়ালিটি অফ ল। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ, মুসলিম এবং খ্রিস্টিয়ান, জুইশ এবং হচ্ছে নন জুইশ, এথিস্ট এবং থিস্ট, সবাই এসে আদালতের কাছ থেকে সমান বিচার পাবে, সমান আপনার আশ্রয় পাবে। এটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট, ঠিক আছে। সো আমেরিকান কনসেপ্টটা ইটস মোর অ্যাবাউট জাস্টিস, গিভিং জাস্টিস আর এনশুরিং জাস্টিস। আর হচ্ছে ইংলিশ প্রিন্সিপালটা হচ্ছে ইটস মোর অ্যাবাউট ক্রিয়েটিং বেনিফিটস থ্রু দ্য গভর্নমেন্টাল এজেন্সি। এই হচ্ছে দুইটা মূলত ডিফারেন্সটা, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো আসলে জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের কনস্টিটিউশনের কিন্তু দেখবেন দুই জায়গাতেই ফোকাস আছে। একটা হচ্ছে নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে, আরেকটা হচ্ছে নাগরিকদের অধিকার কেড়ে না নেওয়ার ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? বাট আমেরিকান কনস্টিটিউশন, আমেরিকান ল গুলো হচ্ছে মেইনলি হচ্ছে সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা খুব একটা কনসার্ন না, বিকজ সুযোগ সুবিধা হচ্ছে তাদের ক্যাপিটালিস্ট সোসাইটি বা ইকোনমিটা এমনভাবে ডিজাইন করা যে আপনি যোগ্যতার ভিত্তিতে সেখানে আসবেন। ওখানে রাষ্ট্র আপনাকে সুযোগ সুবিধা সব দিবে এরকম না। রাষ্ট্র শুধু এটা এনশিওর করে যে হচ্ছে সেখানে বিচার থাকবে, রাষ্ট্র শুধু এনশিওর করে যে আপনার প্রোটেকশন পাবেন, ক্রাইম হলে আপনি হচ্ছে জাস্টিস পাবেন, বিচার পাবেন। So এই দুইটাই মূলত পার্থক্য আর কি। আমাদের আর্টিকেলে দুটোকে একসাথে অ্যামালগামেট করা হয়েছে। স্যার আমি শারাফাত বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল যে যদি প্রশ্ন করা হয় যে আমাকে ভাইবা বোর্ডে অথবা রিটেনে প্রশ্ন এরকম একটা করা হয় যে আহ, আপনি বলেন যে এই যে বাংলাদেশের যে আইনটা আগে ছিল যে আহ, সরকারি চাকরিতে এত পার্সেন্ট হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়োগ দেওয়া হবে, প্রায় 30%-এর মতো। তো এইটা ডক্ট্রিন অফ ক্লাসিফিকেশনের আওতায় এটার ভ্যালি, এটা রিজনেবলনেস কতটুকু, ডক্ট্রিন অফ রিজনেবল ক্লাসিফিকেশন অনুযায়ী এটা রিজনেবলনেস কতটুকু, এই টেস্টটা অনুযায়ী এটা কোন পর্যায়ে পড়ে? আমি এই ক্ষেত্রে ডক্ট্রিন অফ রিজনেবলনেসটা কিভাবে অ্যাপ্লাই করে অ্যান্সারটা করতে পারি? মানে এই যে 30% কোটা, এইটা ডক্ট্রিন অফ রিজন মানে এই দুইটা টেস্ট যেটা আছে, এই টেস্টের এলিমেন্টে কিভাবে পাস ফেল করছে আপনার মতে? পুরো ক্লাসটাই তো এই আলোচনা হলো। বুঝছি, বুঝছি, কিন্তু জাস্ট ওই ওই ফ্যাক্টস এবং সার্কামস্ট্যান্স, মানে মুক্তিযুদ্ধের বিষয়ে ফ্যাক্টস এন্ড সার্কামস্ট্যান্সটা প্রয়োগ করে শুধু যদি বলা হয়, মানে খুবই সিম্পল, খুবই সিম্পল। যে ধরেন সরকারি চাকরিতে একজনকে আমি কম মার্কস পাওয়া সত্ত্বেও চাকরিতে প্রবেশের সুবিধা কেন দিচ্ছি, যখন আমি যদি দেখতে পাই যে ওই ব্যক্তির পক্ষে এর চেয়ে বেশি মার্কস পরীক্ষায় অর্জন করাটা পসিবল না, বিকজ রাষ্ট্র যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থায় তার শিক্ষাগত সামর্থ্য বা যোগ্যতা এর চেয়ে বেশি নিয়ে আসা বা এর চেয়ে বেশি পর্যায়ে উন্নীত করার জন্য আসলে কি করেছে, সে ফেল করে, বা এই ফেইলিয়ারের পেছনে রাষ্ট্রের দায় আছে। সো মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে সে তার যোগ্যতা বা সামর্থ্য শতভাগ নিশ্চিত করতে পারবে না, এইটা আসলে একটা কাল্পনিক ধারণা, ঠিক আছে। সো একটা সরকারি চাকরিতে কম মার্কস পাওয়া সত্ত্বেও আমি একজনকে বেশি চাকরিতে নিয়ে আসবো কেবল তখনই যখন আমি দেখবো যে এর চেয়ে বেশি মার্কস পাওয়া তার পক্ষে সম্ভব না, এবং এই সম্ভব না হওয়ার পেছনে রাষ্ট্রের দায় আছে। সো মুক্তিযুদ্ধের কোনো সন্তান যদি সরকারি চাকরি নিয়ে যোগ্যতা বলে না পায়, সেখানে আসলে রাষ্ট্রের কোনো দায় নাই, এবং তারও আসলে কোনো অযোগ্যতা কিংবা পরিস্থিতির কোনো ভূমিকা সেখানে নাই। সেটা গেল নাম্বার ওয়ান, এই কারণে তাকে সুযোগ দেওয়াটা এটা একটা রিজনেবল ক্লাসিফিকেশন না। নাম্বার টু হলো যে 30% আপনি ফোটা বলছেন,
সো মুক্তিযোদ্ধার সন্তান কতজন অংশগ্রহণ করে একটা পাবলিক সার্ভিস পরীক্ষায়? দেশে কত লক্ষ মুক্তিযোদ্ধা ছিলেন? তাদের পার্সেন্টেজটা, তাদের রেশিওটা ইন কম্পারিজন টু দ্য হোল নাম্বার অফ পিপল 30% কিনা? সো যেখানে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে ধরেন মাত্র কয়েক লক্ষ, এবং আজ 50 বছর পরে এই কয়েক লক্ষ মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে পাবলিক সার্ভিস পরীক্ষা অংশগ্রহণ করছে যে সংখ্যক শিক্ষার্থী বা পরীক্ষার্থী, তাদের নাম্বার লেস দেন 1, আমি যদি অনুমানও করি, আর অ্যাকুরেট ডাটা হয়তো আরো কম, 0.5 এর নিচে হবে, ঠিক আছে? তো এই 0.5 এর জন্য 30% সিট যখন আপনি রিজার্ভ রাখছেন, ইটস অ্যাবসলিউটলি আরবিট্রারি, ইটস অ্যাবসলিউটলি হুইমজিক্যাল। সো আমি যদি ধরেও নেই যে মুক্তিযোদ্ধার সন্তানরা অর্থনীতি বা সন্তানদের সন্তানরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তারা হচ্ছে কোনো একটা প্রক্রিয়াগত বা পলিসিগত বৈষম্যের শিকার, যেটা আর্গুমেন্টটা এসেছিল যে মুক্তিযুদ্ধের পরপরে যখন মুক্তিযুদ্ধের অনুভূতি বা চেতনার সাথে কিছুটা ধরেন আপনার কি বলা যায়, এই এক্সাক্ট শব্দ খোঁজা দরকার, যে রাজনৈতিক প্রেক্ষাপটে যাদেরকে বলা হতো যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা শতভাগ লালন করে না, তারা যখন ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল, বলা হচ্ছিল যে এদের ক্ষমতায়িত হওয়ার কারণে মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, মুক্তিযোদ্ধারা এই দেশে অর্থনৈতিকভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রাপ্তি, শিক্ষাগত যোগ্যতা বা সক্ষমতা অর্জনের যে প্রতিযোগিতা, সেখানে পিছিয়ে গেছে। এটা একটা আর্গুমেন্ট ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে। তো সেই পিছিয়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এখন তাদেরকে সমতা নিশ্চিত করার জন্য তাদেরকে একটু অতিরিক্ত সুবিধা দিতে হবে। তো এটা যদি হয়েও থাকে, তাহলে 30% কেন? 30%টা তো আসলে খুব আনরিজনেবল একটা নাম্বার, যে যেখানে হচ্ছে ধরেন 4 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, 3,70,000 এর জন্য হচ্ছে 70%, আর হচ্ছে আপনার 30,000 এর জন্য হচ্ছে 30%। সো এইটা আনরিজনেবল। সো এটা আসলে রিলেশনটা বা নেক্সাসটা এখানে নাই। ঠিক আছে? মানে স্যার হচ্ছে যে এই যে সেকেন্ড এলিমেন্ট যেটা, সেটার সাথে কমপ্লিটলি সাংঘর্ষিক হচ্ছে, যে দ্য ডিফারেন্সিয়া মাস্ট হ্যাভ এ রেশনাল রিলেশন অন নেক্সাস টু দ্য অবজেক্ট sought to be achieved by the statute in question। মানে মেইনলি এটার সাথে মানে কোনো এটার রেশনাল, মানে হ্যাঁ, রেশনাল আপনাকে নাই ঠিক করতে হবে, আপনাকে ঠিক করতে হবে আপনি কি আনসারটা দিবেন পরীক্ষায়। আপনি কি, আমরা তো এই জিনিসটাকে, এই থিওরিটাকে এক্সপ্লেন করছি, এবং এই থিওরিটার ভিত্তিতে যাতে আপনার একটা আহ বুদ্ধিবৃত্তিক একটা সক্ষমতা তৈরি হয়, এটা হচ্ছে মূলত আমাদের মানে কাজ। এখন পরীক্ষায় যদি আপনাকে এমন একটা প্রশ্ন করে যেটা আপনি মুখস্থ আনসার চান, তাহলে এই ক্লাসের পারপাসটা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। মুখস্থ করানোটা বা একটা আনসার রেডি করে দেওয়া হচ্ছে আনসারের একটা ইঙ্গিত আমরা দিব আর কি। বুঝতে পেরেছেন? ভাবতে হবে, কারণ এই প্রশ্ন তো এইভাবে আসবে না, এই প্রশ্ন নাও আসতে পারে, এই জায়গা থেকেই প্রশ্ন করবে না, কত জায়গা থেকে কত ভাবে প্রশ্ন করতে পারে। সো ওই যে কোনো প্রশ্নের প্রেক্ষিতে আপনি যাতে একটা উত্তর তৈরি করতে পারেন, এই যোগ্যতাটা এই ক্লাসে আপনাকে আমরা, মানে এই যোগ্যতা যাতে আপনি অর্জন করতে পারেন, এইভাবে আমরা ক্লাসগুলো নিয়ে আলাপ করছি আর কি। স্যার। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আজকের ক্লাস নিয়ে না নর্মালি ইনভ্যালিড আর ভয়েড এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ইনভ্যালিড আর ভয়েড? ভয়েড ভয়েড শব্দটা, আচ্ছা, ইনভ্যালিড আর ভয়েড, ইনভ্যালিড এর বিপরীত আমরা করছি ইনভ্যালিড, তাই না? আর ভয়েড এর বাংলাটা কি, মানে ভয়েড এর অর্থটা কি, ভয়েড এর এসেন্সটা কি? বাতিল ভাইয়া, আর ইনভ্যালিড এর অর্থ কি তাহলে? অবৈধ। অবৈধ, ভ্যালিড, ইনভ্যালিড। বা এটা মুসলিম ল এর মানে প্রেক্ষাপটে আপু প্রশ্নটা করছে। মুসলিম ল বিভিন্ন কোশ্চেনে যেরকম থাকে যে এই জিনিসটা কি ভ্যালিড বা Accepted আর ভয়েড বা void। ইনভ্যালিড, সেই ক্ষেত্রে ভাইয়া দেখা যাইতেছে আমরা অনেক সময় মুসলিম ল এর ভয়েড আর ইনভ্যালিড এর মধ্যে গুলায় ফেলি কিছু কিছু কোশ্চেনে ভাইয়া। সেই ক্ষেত্রে আসলে কোন হ্যাঁ, ক্ষেত্রে ভ্যালিড মুসলিমের ক্ষেত্রে এটা একটা গুরুত্ব আছে, বাট জেনারেলি ভ্যালিড, ইনভ্যালিড আর ভয়েড এর অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। ইনভ্যালিড মানে যেটা অবৈধ, যেটা আইনের দৃষ্টিতে বাতিল, আইনের দৃষ্টিতে অকার্যকর, অগ্রহণযোগ্য।
ভয়েড হচ্ছে যেটা বাতিল, যেটা হচ্ছে অবৈধ, যেটা অকার্যকর। কিন্তু মুসলিম ভাইয়া ম্যারেজের ক্ষেত্রে এভাবে কি বলা যায় যেটা ভয়েড সেটা কোনোদিনও আর মানে কোনো হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস আমি বা কোনো আসছি কিছু আসছি দিয়ে ভয়েড করা যাবে না। আসছি আর আসছি তো মুসলিম লয়ের ম্যারেজের ক্ষেত্রে কেবল এই ডিফারেন্সটা আছে যে ইনভ্যালিড ম্যারেজ আর হচ্ছে ভয়েড ম্যারেজ। ভয়েড ম্যারেজ হচ্ছে সেটা, এটা বাতিল হওয়ার যে কারণ, যেটা এই কারণটা দূর করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, যেমন ধরেন ফাদার ডটারকে বিয়ে করছে, আপনার ইনসিস্ট আপনার ব্রাদার সিস্টারকে বিয়ে করছে, কিংবা নিফিউ তার নিস, এরকম আত্মীয়তার যে সমস্ত যেগুলো সম্পর্ক বিয়ে নিষিদ্ধ, সো ওইগুলো হচ্ছে ভয়েড ম্যারেজ। যে এইটা it was it can never be considered as marriage, it was not a marriage, it can never be treated as marriage, এটাকে কখনোই আর ম্যারেজ গণ্য করার সুযোগ নাই। কিন্তু ইনভ্যালিড ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে ধরেন এটার যে ইনভ্যালিডিটিটা আপনার হচ্ছে ট্রানজিয়েন্ট, টেম্পোরারি। ইনভ্যালিডিটিটা দূর করে ফেললে ম্যারেজটা ভ্যালিড হওয়ার সুযোগ আছে। সো ইনভ্যালিডিটি হচ্ছে যে বিকজ অফ ওয়ান ফ্যাক্ট দ্য ম্যারেজ ইজ ইনভ্যালিড ফর দ্য টাইম বিং নাও, বর্তমান এই মুহূর্তে বিয়েটা অবৈধ, ইনভ্যালিড, ইট মাইট বি ভ্যালিড অর ইট মাইট হ্যাভ বিন ভ্যালিড, এটা হয়তো আগে ভ্যালিড ছিল, এখন ইনভ্যালিড হয়েছে, ভবিষ্যতে আর ভ্যালিড হতে পারে। সো ভয়েড মিনস ভয়েড অফ ইনিশিও, এটা শুরু থেকেই বাতিল, এটার শেষেও বাতিল, এটার কোনো শেষ নাই, শুরু নাই, এটা সবসময় বাতিল, এটার কোনো বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই। আর ইনভ্যালিড হচ্ছে যে ইনভ্যালিডিটিটা, আনলফুলনেসটা বা ইললিগালিটিটা টেম্পোরারি, ট্রানজিয়েন্ট, ফর দ্য টাইম বিং, এটা হয়তো দূর করা যেতে পারে। যেমন ধরেন একজন 4টা জায়গায় 5টা বিয়ে করেছে, একসাথে 2 বোনকে বিয়ে করেছে, যে কোনো একজনকে ডিভোর্স দিয়ে দিলে অপর বোনের সাথে তার বিয়েটা বৈধ হয়ে যায়। ঠিক আছে, সো এইরকম। সো এমনিতে জেনারেল মিনিং এর ক্ষেত্রে ইনভ্যালিডিটি বা ভয়েডেবিলিটি এই দুটোর মধ্যে আসলে পার্থক্য নাই। বাট মুসলিম ম্যারেজের ক্ষেত্রে ইনভ্যালিড ম্যারেজ আর ভয়েড ম্যারেজের কিছু গুণগত পার্থক্য আছে। সো শব্দের অর্থগত পার্থক্য নাই, কিন্তু এই দুইটা শব্দের একটা নির্দিষ্ট আইনি বিধানের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন আরেকটা মানে শব্দের অর্থগত পার্থক্য তৈরি হচ্ছে। এই কারণে ভাষাতাত্ত্বিকরা বলেন যে কোনো শব্দের নিজস্ব কোনো অর্থ নাই। ওই চাঁদের যেমন নিজস্ব কোনো আলো নাই, চাঁদ সূর্য থেকে একটা আলো ধার করে সেটাকে রিফ্লেক্ট করে দিয়ে আমাদের চোখে একটা বিভ্রম ঘটায় যে চাঁদের থেকে আলোটা আসছে, শব্দ বা ভাষার ক্ষেত্রে তারা বলে নাকি একটা ভালোবাসা শব্দটা আসলে ভালোবাসা বোঝায় কিনা এটা ডিপেন্ড করবে বক্তার অভিপ্রায়, তার অঙ্গভঙ্গি, যাকে উদ্দেশ্য করে বলছে তার সাথে তার সম্পর্ক, ওই মুহূর্তে তার অনুভূতি, পারিপার্শ্বিক পরিস্থিতি, সবকিছুর উপর। এইভাবে শব্দের আসলে নির্দিষ্ট কোনো অর্থ থাকে না, শব্দের আপাত অর্থ থাকে, কিন্তু একটা শব্দ আসলে কি বোঝাচ্ছে, কি দোতনা প্রকাশ করছে, এটা নির্ভর করে আরো অনেক আনুষঙ্গিক বিষয়ের উপর। এই কারণে দেখবেন রাজনীতিকরা এমন ভাবে তাদের শব্দগুলো চুজ করে যে পরিস্থিতি যদি ভিন্ন দিকে মোড় নেয় এটা যেন ভিন্ন অর্থ সৃষ্টি করে, সেইভাবে সে ব্যবহার করতে হয়। কূটনীতিবিদরা, রাজনীতিকরা এই জায়গাতে খুব এক্সপার্ট হন, বাংলাদেশে না বিদেশে আর কি, যারা ওইরকম পলিটিক্যালি পলিশড পলিটিশিয়ান বা আপনার ডিপ্লোম্যাট। আহ এটা ভাষার একটা সৌন্দর্য, ভাষার একটা মজা। ঠিক আছে, এবং আইনের ক্ষেত্রে সেম, আইনজীবীরাও এইভাবে আইনে একটা শব্দকে ব্যবহার করা হয়েছে কোন অর্থে সে তার মক্কেলের জন্য সুবিধাজনক যে অর্থ তৈরি করতে পারে শব্দটা, সে ওইভাবেই ব্যাখ্যা করে। আর এই সৌন্দর্য সচেতনতা সৃষ্টি করা কিংবা এই সৌন্দর্য উপভোগ করার একটা কোর্স আছে, সেটাকে বলা ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস। আপনারা যদি সবাই রাজি থাকেন আমরা এটা ঈদের পরে কোর্সটা লঞ্চ করব। ঠিক আছে, আমার অত্যন্ত পছন্দের একটা সাবজেক্ট, বিকজ যেহেতু আমি লকে এজ এ লিটারেচার দেখি, ল পড়ার মাধ্যমে আমি ফিলসফি এবং রিলিজিয়নের এসেন্সটা বুঝতে পারি। সেই কারণে আমার মনে হয় যে কোনো স্টুডেন্ট যদি আসলে আইনের অন্তঃসারে প্রবেশ করতে চায়, তাকে আসলে ওই আপনার ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস বা আইন ব্যাখ্যার যে নীতি যেটা, সেগুলো পড়তে হবে। ভাইয়া একটা কোশ্চেন করতে পারি হিন্দু ল থেকে, যদি আপনার হ্যাঁ, বলুন সম্মতি থাকে? বলুন বলুন। আহ, ভাইয়া হিন্দু আইনে আমরা জানি যে কোনো উইমেন তার হাজবেন্ডের কনসেন্ট নিয়ে অ্যাডপশন নিতে পারে। তো সেক্ষেত্রে ওই মহিলার যে বাবার সম্পত্তি সেখানে সে তো লিমিটেড ইন্টারেস্ট পায়। তো হুম, যখন অ্যাডাপ্টেড সান
অ্যাডাপ্টেড সান কি তার বাবার সম্পত্তি, ওই মহিলার বাবার সম্পত্তিতে ওই মহিলার মৃত্যুর পরে অ্যাবসলিউট ইন্টারেস্ট পাবে, নাকি কোনো সম্পত্তিতে মানে যাইতেই পারবে না আর কি? বুঝি নাই, মানে ধরেন একজন মহিলা একটা সন অ্যাডপ্ট করেছে, এখন ওই মহিলার জি বাবার যে সম্পত্তিটা মহিলা পেয়েছে জি সেইখানে এখানে অ্যাডাপ্টেড সন ইয়ে পাবে কিনা, উত্তরাধিকার জি হবে জি কিনা, তাই তো? জি জি এটা মহিলার বাবার সম্পত্তি তো মহিলার বাবার ওয়ারিসদের কাছে চলে যাবে। মানে কন্যা হিসেবে সে কি কোনো লিমিটেড ইন্টারেস্ট পায় না? লিমিটেড ইন্টারেস্টটা পায়, কিন্তু সে মারা যাওয়ার সাথে সাথে তো এই সম্পত্তিটা চলে যাবে তার বাবার ওয়ারিসদের কাছে। ও আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে সে তো জীবিত থাকা অবস্থায় তার বাবার সম্পত্তিতে লিমিটেড ইন্টারেস্ট পাচ্ছে, এখন হ্যাঁ, সে মারা যাওয়ার পরে তার সান, সে কি ওই সম্পত্তিতে একজন, মানে সে, তার যদি নিজের ছেলে থাকতো তাহলে কি সেই ছেলে যেমন অংশ নিজের ছেলেও পাইতো? তো পাবে না, নিজের ছেলেও তো পাবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। উইডোজ লিমিটেড এস্টেট মানে উইডো মারা যাওয়ার পরে তার এস্টেটটা তার হেয়ারদের কাছে যায় না, যায় দ্য পারসন ফ্রম হুম শি হ্যাজ গট দ্য এস্টেট, যার কাছ থেকে সে সম্পত্তি পেয়েছিল ওই পার্সনের ওয়ারিসদের কাছে চলে যায়। সো উইডো আচ্ছা মারা যাওয়ার পরে উইডোর নিজের ছেলে মেয়ের কাছে তার সম্পত্তি যাবে না, তার স্বামীর কাছ থেকে যেগুলো পেয়েছিল এগুলো যাবে স্বামীর ওয়ারিসদের কাছে, বাবার কাছ থেকে যেগুলো পেয়েছিল সেগুলো যাবে বাবার ওয়ারিসদের কাছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক বুঝতে ইউ সো পারছেন? মাচ। জি বুঝতে পারছেন? তার মানে লিমিটেড এস্টেটের কনসেপ্টটা পুরোপুরি আপনার কাছে ক্লিয়ার ছিল না বলে কনফিউশনটা এসেছে। জি লিমিটেড ভাইয়া, এস্টেট জি মানেই এটা যে অন দ্য ডেথ অফ দ্য হোল্ডার অফ দ্য লিমিটেড এস্টেট, দ্য এস্টেট ডাজ নট ডিভলভ আপন দ্য হেয়ার্স অফ আর, it devolves upon the heirs of the person from whom she had earlier got the property. যার কাছ থেকে সে আগে সম্পত্তিটা পেয়েছিল তার ওয়ারিসদের কাছে যাবে, মহিলার নিজের ওয়ারিসদের কাছে। ওকে ভাইয়া, বুঝেছি। ঠিক আছে, কে প্রশ্নটা করেছিলেন কে? ভাইয়া ফারজানা, ফারজানা কোন বিশ্ববিদ্যালয়ে জানি? বরিশাল, রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, কোন ব্যাচ? ভাইয়া 39 ব্যাচ। 39 ব্যাচ। এখন কত ব্যাচ চলে? এখন 43, 44 চলে মনে হয় মানে আমার। আপনার মানে গ্রাজুয়েশন? কোভিড এর জন্য ভাইয়া এক্সাম অনার্স শেষ হয়েছে 20-এর পরে, আর আচ্ছা, মাস্টার শেষ করেছি এই গত বছর আর কি। আপনাদের কি রাজশাহী ইউনিভার্সিটিতে সেশন জ্যাম আছে? ভাইয়া কোভিড এর জন্য মানে একটু সেশন জট ছিল, প্লাস এমনি একটু সেশন জট ছিল 1 বছর 1.5 বছরের আর কি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তার মানে হিন্দু ল পড়ানোর সুযোগ আছে আমাদের নাকি? ভাইয়া আরেকটা কোশ্চেন আছে আমার মুসলিম ল থেকে। ভাইয়া এই জায়গায় বলা আছে ভাইয়া যে আপনাকে তো একজন মুসলিম বলেইছি মহিলা ভাইয়া, আপনি পড়ান ভাইয়া, আমরা আছি। আচ্ছা, হ্যাঁ, বলেন। একজন মুসলিম মহিলা মানে একজন মূর্তি পূজারক বা অগ্নি পূজারক কাউকে বিয়ে করতে পারবে না, মানে নিজের মানে এই মুসলিম প্রশ্নটা ব্যতীত। কে করছেন, কে করছেন? ভাইয়া জান্নাতুল ফেরদৌস তানিয়া। আহ, তানিয়া কোন ইউনিভার্সিটি যেন ভুলে গেলাম। ভাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আচ্ছা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন প্রশ্নটা কি? ভাইয়া একজন মুসলিম মহিলা মুসলিম ব্যতীত অন্য কাউকে বিয়ে করতে পারে না, কিন্তু এক বইয়ে আমি দেখছি যে এই বিয়েটা অবৈধ, আর এক বইয়ে পাইছি যে বিয়েটা বাতিল। হুম। সেক্ষেত্রে ভাই এটা কি হবে, অবৈধ হবে না বাতিল হবে? আচ্ছা, এটা হচ্ছে ডিএফ মোল্লার ওপিনিয়নটা হচ্ছে যে মুসলিম মহিলা যদি অমুসলিম কোনো পুরুষকে বিয়ে করে তাহলে বিয়েটা হচ্ছে ইররেগুলার, মানে ইনভ্যালিড। ওই পুরুষ যদি ইসলামে কনভার্ট করে ফেলে তাহলে সেটা হচ্ছে আপনার বিয়েটা বৈধ হয়ে যাবে। এটা হচ্ছে ডিএফ মোল্লার ভিউ, ডিএফ মোল্লা, ঠিক আছে। কিন্তু মেজরিটি মুসলিম স্কলার বা হানাফি ভিউটা হচ্ছে যে না, যেহেতু একজন মুসলিম মহিলার কোনোভাবেই অমুসলিম কোনো পুরুষকে বিয়ে করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। সো না, ডিএফ মোল্লার ভিউটা আবার হচ্ছে ওইটা যে অমুসলিম বলতে তিনি কিতাবিয়া বুঝাচ্ছেন, যে খ্রিস্টান, জিউস এবং হচ্ছে আপনার এই যে অগ্নি পূজারক। আর অগ্নি পূজারক ছাড়া। আপনার কি প্রশ্নটা কি অগ্নি পূজারক কাউকে বিয়ে করলে? ভাইয়া খ্রিস্টান আর বুদ্ধ, বুদ্ধ ভাইয়া বুদ্ধ আছে কিতাবে বলতে। আচ্ছা, বৌদ্ধ কিতাবে গেলে জানি না। যাই হোক, ডিএফ মোল্লার ভিউটা হচ্ছে যে অমুসলিম কিন্তু আপনার এই যে কিতাবিয়া যারা আব্রাহামিক রিলিজিয়নের কোনো অনুসারীকে যদি অমুসলিম মহিলা বিয়ে করে তাহলে সেটা বৈধ হবে। আর হচ্ছে অগ্নি পূজারীদের ক্ষেত্রে অবৈধ হবে। কিন্তু হানাফি
ভিউজ এটাকে সমর্থন করে না। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আরো স্পেসিফিক রেফারেন্স আপনাকে দিচ্ছি। অন্য কারো ভিউজ বইটা গেল কই? স্যার কিতাবিয়া বলতে 3টা রিলিজিয়ন, একটা হচ্ছে ইহুদি, জিউ, খ্রিস্টিয়ান আর মুসলিম। ওমেন কান্ট বাট মেন ক্যান, মানে মহিলারা করতে পারবে না, মানে মুসলিম মহিলারা নন মুসলিম কাউকে বিয়ে করতে পারবে না, আই গেস সো। হ্যাঁ, ওইটা ডিএফ মোল্লার ভিউটা হচ্ছে একটু লিবারেল। তিনি বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে পারবে আর কি, মানে ওই কিন্তু ওইটাকে ইয়ে করে না, অন্যরা সমর্থন করে না। আমার মুসলিমদের ডিএফ মোল্লার বইটা গেল কই? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, এই প্রশ্ন নিয়ে ভাবতে ভাবতে বইটা খুঁজে পেয়ে যাবে। স্যার হিন্দু আইনের একটা কোর্স লঞ্চ করেন, ইনশাল্লাহ ভালো হয়। ভাইয়া মুসলিম লটা আগে করেন, পরে হিন্দুটা করেন। দুইটা একসাথে করি ভাই নাকি? আপনার কি ইনহেরিটেন্স মানে ভাইয়া মুসলিম ল এর হিন্দু আর মুসলিম লয় ব্যাচ ফুল কোর্স খুলবেন? লঞ্চ করেন ভাই, উইথ ইনহেরিটেন্স আমরা আছি ভাইয়া, প্লিজ। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাকে একটা সপ্তাহ সময় দেন, এই সপ্তাহে আমি বুঝবো কবে কোর্সটা লঞ্চ করতে পারবো। স্যার ওই ক্লাসগুলো তো রেকর্ডেড থাকবে সম্ভবত, তাই না? হ্যাঁ, ইনহেরিটেন্স ওগুলো থাকবে, রেকর্ডেড থাকবে। দেখুন ওই যে ম্যারেজের ইয়েতে আসে, বোর্ড ছাড়া ক্লাস নিলে হয় না। ভাইয়া বোর্ডে লিখলে কি অনেক সময় ভিজুয়েবল ওই জিনিসটা আমাদের মাথায় মানে থাকে। তো আমি যদি জুমে ক্লাস নেই হচ্ছে জি পাওয়ার জি পয়েন্ট, হ্যাঁ, ওকে ওকে ভাইয়া, আপনি যে ফরম্যাটেই নেন না কেন, জি স্যার। মানে বোর্ডটা হলে আমাদের জন্য একটু সুবিধা হয় ক্যাচ করার না জন্য, বোর্ড না, মানে যেভাবে ধরেন ওটা আমি মাথায় যে থাকে। স্যার পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন ভালো হবে। হ্যাঁ স্যার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি স্যার শেয়ার করে দেন মানে স্লাইড স্ক্রিনটা। রেডি করে তো কম্পিউটারের স্লাইডটা আপনাকে দেখালো, আর সাথে আমি একটু করে ছোট করে আমাকে একদম টপ কর্নারে দেখবেন কথা বললাম, ওইরকম হলে কেমন হয়? জি জি স্যার, স্যার ভালো হবে। তাও হবে স্যার। ওইটা হলে সুবিধা কি যে কোনো জায়গা থেকে ক্লাস নেওয়া যায়। এখন অন দা গো দেখা যায়, যেমন আমি যদি এখন এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে হয় বোর্ডটা, তখন আর ইনস্ট্যান্টলি শিফট করতে পারবো না, তখন দেখা যাবে 2 মাস আর কোনো ক্লাসই নেওয়া যাবে না। তো এই কারণেই বলছিলাম ওটা আর কি। মানে এই যে চ্যাপ্টারটা গেল কই ডিএফ মোল্লার? স্যার আমরা রেকর্ডিংটাকে অফ করতে পারি এখন? আপনি কি কোনো প্রশ্ন করবেন? না স্যার, প্রশ্নের জন্য না, মানে যেহেতু কোশ্চেনের আনসার সেশন, আমি এই জন্য আপনাকে দৃষ্টি আকর্ষণ করলাম এই। না